হুম, তো রেকর্ড দিয়েছেন? হ্যাঁ, ওকে। আমরা যেটা বলছিলাম যে এখন আমরা কালেকটিভলি আমাদের আর কি যে স্ট্যান্সটা, যে অবস্থায় আমরা আছি, সেখান থেকে হচ্ছে যে কিছু মানুষ যাদের কথা বলছিলাম, যে এই মানুষগুলো তাদের সেকেন্ড প্ল্যানেট আছে, সেকেন্ড হোম, সেকেন্ড আর্থ আছে। আমরা আমাদের নেই। এখন আমরা আমাদের এই অধিকার, আমরা আমাদের উইল, আমরা আমাদের ফিউচার, আমরা আমাদের এইরকম অনেক কিছুই যেটা আসলে বিসর্জন দিয়েছি বা তাদের হাতে সঁপে দিয়েছি, বা এইরকম একটা ব্যাপার অ্যাকচুয়ালি আমরা তাদের হাতে দিয়েছি, তারা এটাকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, কথাটা পুরোপুরি ঠিক না। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আসলে এই এই সিস্টেমটা বা এই চিন্তাটা বা এই কাজটা হচ্ছে যে ঠিক না। ব্যাপারটা আর কি এরকম, ব্যাপার হচ্ছে এরকম যে মানুষ হিসেবে আমরা অধিকার কিভাবে হারিয়েছি, আগে আমাদের এটা বুঝতে হবে। অধিকারটা হারিয়েছি এইভাবে, মানুষ হিসেবে আমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ আমরা হতে চাইনি। এটা হাজার হাজার বছর ধরে এটা প্রমাণ পাওয়া যায়। আমরা সিভিলাইজেশনটা যে হ্যাঁ একটু মানবিক সিভিলাইজেশন আমরা গড়ে তুলেছি, কিন্তু সবসময় আমাদের মানবিক আসলে কতটুকু আমরা ছিলাম। অনেক বড় বড় উদাহরণ আছে যে ব্যাপারগুলো আসলে দিয়ে বোঝা যায় যে আমরা মানবিক না, আমরা কেবলমাত্র গেম থিওরির একটা অংশ ছিলাম, আমরা একটা বায়োলজিক্যাল গেমের অংশই হয়েছে। আমরা মানুষ হিসেবে কালেকটিভলি তো ভালো কিছু আসলে আমরা কোনো হইনি, এবং এরকম উদাহরণও নেই। আমাদের কিছু অংশ আছে, মানুষের কিছু অংশ আছে যারা এটা চায়নি বা এরকম, কিন্তু বেশিরভাগ অংশেরই কিন্তু পরিচয়টা ভিন্ন। আমরা বছরের পর বছর যুদ্ধ করেছি এই ক্ষুদ্র কিছু স্বার্থ নিয়ে, যেটার কোনো মানে নেই। আমরা হাজার হাজার বছর ধরে মানুষ একটা একটা পৃথিবী গড়তে পারতো, একটা পৃথিবী এক করে চলতে পারতো, সেইটা কাজ করেনি। মানুষ নিজের এই বিষয়গুলোকে মানুষ পূর্ণাঙ্গ মানুষ হতে চায়নি। যে কথাটা বলছিলাম যে যেখানে হচ্ছে একটা ইউটোপিয়ার মতো, একটা ইউটোপিয়ায় যেরকম সব মানুষ, মানে আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, ঠিক আছে। এই গানটা রবীন্দ্রনাথের এই জিনিসটা চিন্তা করলে যেরকম একটা চিত্র ভেসে ওঠে, ওটাই আর কি ইউটোপিয়া, বা যেখানে হচ্ছে আমরা সবাই মিলেই একটা ইউনিট। আমাদের এখানে কেউ আমার জীবনের এই অংশটা দেখবে, কেউ শুধু চাষাবাদ করবে, সে আসলে চাষি, কেউ শুধু জীবন বিভাগের একটা অংশ নিয়ে কাজ করবে, এই রকম না, ঠিক আছে। মানে যেখানে হচ্ছে যে আমার কোনো একটা ভূমিকা থাকলো না থাকলো সেটা কথা না, কথাটা হচ্ছে যে আমার লাইফ, একটা মানব জীবনের সব বিষয় হচ্ছে যে সব মানুষেরই কনসার্ন থাকবে কম বা বেশি, ঠিক আছে। এইরকম একটা মানব সমাজের উদাহরণ আমরা গড়ে তুলতে পারিনি, বরং এই ধরনের অ্যাপ্রোচ গুলো, এই ধরনের অ্যাটেম্প গুলো ফেল হয়েছে বারবার। কমিউনিজম জিনিসটাও এই জাতীয় একটা অ্যাটেম্প থেকেই কিন্তু কমিউনিজমের ইকোনমিক আইডিয়াটা কার্ল মার্কস পায়। ইউটোপিয়া যতবারই তৈরি হওয়ার চেষ্টা হয়েছে পৃথিবীতে, ততবারই ফেল করেছে, কারণ মানুষ যে আগ্রাসী একটা সিস্টেম এস্টাবলিশ করেছে বছরের পর বছর, দিনের পর দিন, এবং বায়োলজিক্যালি নিজের ভেতরে, নিজের বায়োলজিক্যাল সেটআপটার মধ্যে যেভাবে বিল্ড আপ করেছে, সেই বিল্ডিং অনুযায়ী কিন্তু হচ্ছে যে আমাদের সিভিলাইজেশনটাও হয়েছে। আমাদের সিভিলাইজেশন তো কেউ চাপিয়ে দেয়নি আমাদের উপরে, আমরাই এটা তৈরি করেছি। এমন না যে আসমান থেকে আল্লাহ ফেরেশতা আসে কোনো নির্দেশনা দিয়ে গেছে যে এইভাবে হইতে হবে, বা কোনো এলিয়েন আসে আমাদেরকে বাধ্য করছে। আমরা যা করছি আমরাই করছি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা পছন্দ হয় না, কিন্তু আমরা মানুষরা মিলে এই কাজটা করেছে। হ্যাঁ, রাইট। আচ্ছা, এখানে একটা প্রশ্ন যে যদিও আমরা করেছি, কিন্তু চেঞ্জ করার জন্য তো অ্যাটেম্প ছিল, যেমন সোভিয়েত ইউনিয়নের যে বিপ্লব বা চাইনিজ যে কমিউনিস্ট বিপ্লব, হ্যাঁ, এগুলো তো ছিল, কিন্তু আলটিমেটলি দেখেন যে সব দেশগুলোতে এখন চেঞ্জ করার অ্যাটেম্প ছিল কিনা এটাও কিছু কোশ্চেনেবল। যেমন আমি বলি, একটা মানুষের চেঞ্জ করার একটা চিন্তা ছিল, কিন্তু আদতে যেটা দেখা গিয়েছে সেটা হয়েছে যে ধরো একজন মানুষ এইরকম কোন একটা চিন্তা করে কোন একটা কথা বলেছে, কিন্তু বাকি মানুষরা কিন্তু ওই চিন্তাটাকে আবারও ঘুরে ফিরে ওই স্বার্থবাদিতাই বা পুরনো যে ব্লুপ্রিন্ট মানুষের, সেভাবে কিন্তু ওই জিনিসটা এক্সপ্লয়েট হয়েছে উল্টো।
এমন না যে কার্ল মার্কসের চিন্তা নিয়ে ঠিক যেমন চিন্তা তেমন ভাবে লেনিন অগ্রসর হয়েছে, সেরকম কিন্তু না। আবার দেখা গেছে লেনিনের যে চিন্তা, সেই চিন্তা নিয়ে কিন্তু তার পরবর্তী স্ট্যালিনও অগ্রসর হয় নাই। স্ট্যালিন একেবারে অন্যরকম একটা চিন্তা। তো তাহলে কিভাবে হবে? তাহলে তো বলতে হবে একজন দুজন মানুষের চিন্তা, একজন দুইজন ভাবুক, একজন দুইজন চিন্তাবিদের চিন্তা কেবলমাত্র ইউটোপিয়া। এটা তো মানব জাতির চিন্তার অংশ হতে পারছে না, তাই মানব জাতি ফিল করেছে কালেক্টিভলি। এখানে একটা প্রশ্ন, সাপোজ ধরেন ওনারা চিন্তা করলে, এরপরে যারা 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 মানে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করতে গেল, আমরা নরমালি কি আমরা একটা জিনিস যখন চিন্তা করি তখন কিন্তু এটাও আইডিয়ালিজমের পর্যায়ে থাকে, আইডিয়ালিস্ট চিন্তাধারা। কিন্তু যখন রিয়ালিজমের ক্ষেত্রে আসে, যখন আমরা বাস্তবে ওইটা মানে অ্যাপ্লাই করতে যাই, তখন ওই চিন্তার অনেক দুর্বলতা ধরা পড়ে। ঠিক আছে, তখন দেখা যায় যে তখন দেখা যায় যে যারা ওই ব্যবহারিকভাবে ওই জিনিসটা অ্যাপ্লাই করতে চায়, তারা অনেক কিছু চেঞ্জ করা লাগে। হ্যাঁ, অনেক ইমপ্লিমেন্টেশনের জায়গায় অনেক কিছু হয়তো বা চেঞ্জ করা লাগে, পরিবর্তন করা লাগে। এই জন্য দেখা যাচ্ছে যে মানে মূলনীতি যেগুলো ছিল, ওই মূলনীতির আলোকে শেষ পর্যন্ত ওই সুন্দরভাবে ওইটা হয় না। হ্যাঁ, হয় না। তো লেনিনবাদ যেরকম মার্ক্সবাদ থেকে ডেভিয়েটেড হয়েছে, বা আপনার এর পরবর্তীতে যেগুলো হয়েছে এভাবে হয়েছে। যেমন এখন বর্তমানে ধরেন চীন, হ্যাঁ, আমি মাঝে মাঝে চাইনিজ গভর্নমেন্টের কথা চিন্তা করি। তারা নিজেদের নাম হলো গিয়ে কমিউনিস্ট একটা দল, কমিউনিস্ট পার্টি, কিন্তু তাদের কাজ কারবার পুরোটা কিন্তু দেখেন পুঁজিবাদী। তারা ওয়ার্ল্ড ওয়াইড এক ধরনের পুঁজিবাদী মানসিকতা নিয়ে আগ্রাসী এক ধরনের চিন্তা ভাবনা এখন লালন করে। দেখেছেন কিনা এটা জানি না। ওরা আসলে কোনো বাদ না অ্যাকচুয়ালি। ওর চাইনিজদের যে বাদ, সেটা হচ্ছে যে আমাকে সেরা হতে হবে, আমাকে এক নম্বর হতে হবে। এখন এইটা আমি যেভাবে হতে পারবো, এইটা আমি এই কাজটা এভাবে করলে হবে ভালো, এই কাজটা এভাবে করলে কি আমার বেশি আউটপুট আসবে, ওরা অ্যাকচুয়ালি সবচেয়ে বড় পুঁজিবাদী, আমি আর কি বলবো। সেটাই। তো এই ক্ষেত্রে এখন পুঁজিবাদ ব্যাপারটা খারাপ, পুঁজিবাদ ব্যাপারটা আমার দৃষ্টিতে খারাপ না। কারণ আমি এক্ষেত্রে যেটা কথা প্রসঙ্গে চলে আসলো, করলাম, সেটা হচ্ছে আমার ইকোনমিক্যাল ফিলোসফি যেটা, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সবকিছুরই ভিত্তি হলো এই বেসিক কিছু ভিত্তি আছে, ঠিক আছে? যেমন পুঁজিবাদ বেসিক ব্যাপার, কিন্তু অর্থনৈতিক ব্যবস্থার শীর্ষ ব্যাপার, অর্থাৎ এটার কি বলে, এটার উৎকর্ষ পুঁজিবাদ নয়, এটার উৎকর্ষ হচ্ছে যে এক ধরনের সমাজতন্ত্রবাদ বা এই জাতীয় ব্যাপার, ঠিক আছে? মানে আমার পুঁজিবাদকে আমি অস্বীকার করব না, আমি যে একটা পশু, অর্থাৎ আমি যে একটা প্রাণী, এটাকে আমি অস্বীকার করব না। এটাকে অস্বীকার করলে আবার সমস্যা আছে, ঠিক আছে? এটাকে স্বীকার করে আমি কিভাবে উন্নত পশু, অর্থাৎ উন্নত মানুষ বা উন্নত এরকম একটা প্রাণী হতে পারি, এই অ্যাটেম্পটা আমি নিব। আমরা সবাই স্বার্থপর, আমাদের স্বার্থ পর মানে কি আসলে, এটা মিনিংটা দিকে, সেটা দ্বারা হচ্ছে যে আমাদের সবারই স্বার্থ পূরণ হওয়া দরকার। স্বার্থ যদি পূরণ না হয়, সেক্ষেত্রে একটা কেওস তৈরি হবে। এই ব্যাপারটা বুঝে আমাদের আগে হলো স্বার্থ পূরণের, সমাজকে হলো কালেক্টিভলি স্বার্থ পূরণ করতে হবে। অর্থাৎ কি, যেমন কথার কথা ওয়েলফেয়ার সোসাইটি নির্মাণ করতে হবে। ওয়েলফেয়ার সোসাইটির পরে আসবে হচ্ছে যে অন্যান্য চিন্তা, যে এবার আমরা কিভাবে, কারণ অ্যাটলিস্ট ধরো আমাদের সবার ইউনিভার্সাল ইনকাম আছে, তখন কিন্তু সমস্যা নেই। কিন্তু আমার এমন দেখা গেল যে আমার সমাজে বা আমার হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থা এমন ভাবে হলো যে এইখানে এমন একটা ঘটনা চলতেছে, যেখানে কিছু মানুষ একেবারেই হচ্ছে যে মানে ওয়ার্ল্ডটাকে খেয়ে ফেলতেছে মনোপলি করে, আবার কিছু আর বেশিরভাগ মানুষের অবস্থা দেখা গেছে যে আসলে সেই মানুষগুলোর এত ক্ষমতা, বাকি মানুষদের আসলে মতামত বা তাদের জীবনেরই কোনো মূল্য নেই। এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে, যে যেমন বর্তমান অবস্থাটা। তো এই অসাম্য যাতে তৈরি না হয়, তার জন্য যা করা যায়, তার জন্য কোন একটা স্ট্র্যাটেজি নেওয়া, ঠিক আছে? তার মানে এই না যে আমি কিছু মানুষের যে যে কি বল, পুঁজিবাদী যে ব্যাপারটা আছে, যে কিছু মানুষ যেভাবে আগায় যাচ্ছে, তারা যেভাবে কর্পোরেশন গুলো তৈরি করতেছে, এই জিনিসটাকে আমি দাবায় রাখবো, বা সরকারই বরং দেখা যাবে যে বড় একটা অংশ শুধু ট্যাক্স দিয়ে ধনীদেরকে চুষে খাবে, এরকম কিছু না। কিন্তু আমার সমাজের মানুষের হচ্ছে যে ব্যাপারটা, ওই যে ইউটোপিয়ান যে ব্যাপারটা, ঠিক আছে, ওই ব্যাপারটা রক্ষা করা গেলেই হলো।
এই হলো কি ব্যাপার। আচ্ছা, এখানে এখানে একটা ব্যাপার আছে যে আমরা যখন পুঁজিবাদের কথা বলি, ক্যাপিটালিজম ইজ মানে ইজ নট প্রবলেম ইটসেলফ, কিন্তু ক্যাপিটালিজম থেকে ক্যাপিটালিস্টিক অ্যাটিটিউড তৈরি হয়। মানে হলো কি পুঁজিবাদী মানসিকতা বা পুঁজিবাদ, মানে আমি সবকিছু পেতে চাই, হ্যাঁ, এই ধরনের একটা টেন্ডেন্সি। এই টেন্ডেন্সিটা তো অতীত কাল থেকে ছিল, মানুষ লালন করছে এবং কি ভবিষ্যতেও করবে, এখনো করতেছে। মানে সম্পদ দেখা যাচ্ছে যে 90% মানে ওয়েলথ আছে যে মাত্র 1%। হ্যাঁ, এটা সামনে আরো আরো বেশি ইয়া হবে, মানে আরো বেশি প্রান্তিকায়ন হবে। তো এক্ষেত্রে আপনি সাপোজ ওয়ার্ল্ড ওয়াইড কিছু মানুষ যদি একটা ইউনিভার্সাল গভর্নমেন্ট তৈরি করে এবং কি সে যদি পৃথিবীব্যাপী একটা ধরেন ইউনিভার্সাল বেসিক ইনকাম চালু করে, হ্যাঁ, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে ধরেন মানুষ তার ফুড নিয়ে চিন্তা করলো না, মানুষ তার মানে এটাও এক ধরনের ইউটোপিক চিন্তা, তারপরেও ধরেন আমরা চিন্তা করি। এক্ষেত্রে এক্ষেত্রে মানুষ তার নিজেদের ক্রিয়েটিভিটি চর্চার সুযোগ পাবে বা আলটিমেটলি এটা হবে। কিন্তু ওদের তো রিপ্রোডাকশনও তো থেমে থাকবে না, ঠিক আছে, রিপ্রোডাকশন থেমে থাকবে না, কারণ মানুষের ইউনিভার্সাল বেসিক ইনকাম পাবে, সে যখন স্বাচ্ছন্দ্য পাবে তখন সে তো, মানুষের একটা টেন্ডেন্সি হলো গিয়ে সে তার জিনোমকে ইয়া করতে চায়, ঠিক আছে, তো মানুষ তো নতুন বংশধর তৈরি করতে চাবে বা তার সেক্সুয়াল নিড আছে, এই ব্যাপারটা আলটিমেটলি এই ব্যাপারটা কিভাবে, মানে ডিস্ট্রাকশন তো আসলে আলটিমেটলি দমানো যাবে না, আমরা যতভাবে চিন্তা করি না কেন ডিস্ট্রাকশন তো হবেই। আসলে এটা ডিস্ট্রাকশন, মানে ডিস্ট্রাকশন হবে, কিন্তু কিছু ডিস্ট্রাকশন কিন্তু মানে কিভাবে হবে বা না হবে সেটাও কিন্তু মানুষের অ্যাকচুয়ালি, মানুষ যে ধরনের ভবিষ্যৎ নির্মাণ করবে সেটার উপরে ডিপেন্ড করবে। আমি যদি এভাবে বলি যে যে কথা দিয়ে তুমি শুরু করেছিলে যে ধরো সুইডেন বা জাপান বা এরকম কিছু কিছু ইউরোপিয়ান কান্ট্রি, ধরো সুইজারল্যান্ড, ঠিক আছে, এইরকম কান্ট্রির কিন্তু অস্তিত্ব আছে, যেখানে দেখে হচ্ছে যে কান্ট্রি গুলো রিচ, কান্ট্রি গুলার হচ্ছে কোনো যে সমস্যাগুলো আমরা বেশিরভাগ জায়গায় দেখি বা যে সমস্যাগুলো আমরা ইয়ে করতে, সেই সমস্যাগুলো কম, ইস্যুগুলা মোটামুটি বেশ ফেয়ারলি কম। এরকম ইউরোপিয়ান বা আশেপাশে ধরো নিউজিল্যান্ড এই জাতীয় এরকম অনেক কান্ট্রি আছে কিন্তু। আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে ধরো এরকম কান্ট্রি, এরকম কালচার, এরকম এনভায়রনমেন্ট কিন্তু পুরো পৃথিবীব্যাপী তৈরি হতে পারেনি, তাই তাদের তৈরি হওয়াটাও খুব বেশি পার্থক্য গড়ে তুলতে পারেনি। কিন্তু এটা যে সম্ভব না ব্যাপারটা কিন্তু এরকম না, বরং আমরা আমাদের পৃথিবীর মধ্যে এরকম যথেষ্ট উদাহরণ দেখতে পাই। আচ্ছা, এখন কথার কথা হচ্ছে যে এমন কিছু লোক আছে পৃথিবীতে যাদের সম্পদের পরিমাণ, যাদের ক্ষমতার পরিমাণ এরকম কয়েকটা কান্ট্রির চেয়েও বেশি, ঠিক আছে, তাহলে কিভাবে হবে? আচ্ছা, দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখো, মানুষ যত উন্নত হয় আমরা কিন্তু দেখি যে তার বংশ, মনে করো এই যে ধরো রোহিঙ্গাদের বা ব্ল্যাক যারা আছে তাদের, বা বেশিরভাগ জায়গায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে জায়গাগুলো আছে সেই জায়গায় বার্থ রেটের পরিমাণ আর উন্নত দেশগুলোতে, উন্নত জায়গাগুলোতে যেগুলার কথা একটু আগে উল্লেখ করলাম, সেসব জায়গায় কিন্তু বার্থ রেটের পরিমাণ সেম না। ধরো এমনকি বাংলাদেশের মানুষের বার্থ রেট আর বাংলাদেশের এই যে রোহিঙ্গারা, এদের বার্থ রেট তো সেম না। তুমি দেখো তোমার বাংলাদেশের বেশিরভাগ মানুষই দুইটা সন্তান নিয়েই কিন্তু থাকছে আমাদের মোটামুটি জেনারেশন থেকে। এই যে ধরো আমরাই দুই ভাই বোন, এখন আমার আমার বাবা কি গোড়াধার্মিক? না, গোড়াধার্মিক, কিন্তু তার কিন্তু সন্তান দুইটা, হয়তোবা আরেক জায়গায় বিয়ে করেছে, আরেক জায়গায় দুইটা আছে, দুইটাই আবার এরকম এরকম সব ফ্যামিলিতেই কম বেশি, ঠিক আছে। আচ্ছা, একটু আগের যারা তাদের আরো বেশি, এখন দুইটা যে কারো তিনটা, আচ্ছা ভালো কথা, কিন্তু প্রত্যেকেরই কিন্তু 10-11টা করে না। হ্যাঁ, আচ্ছা, তো আমার বাবা এখানে 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 একটা ফাঁকি আছে, ওই ফাঁকিটা আপনাকে আমি ধরে দিই। ওইটা হলো গিয়ে ধরেন ধরেন এটা এটার কারণ কি, এটার কারণ হলো গিয়ে মানুষ এখন এক ধরনের ইন্ডিভিজুয়ালিস্টিক লাইফ লিড করে। হ্যাঁ, মানুষ যত উন্নত হবে মানুষের ইন্ডিভিজুয়ালিজম তত বাড়তে থাকবে, এটা তত বাড়তে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, যেমন জাপানের মতো কান্ট্রি গুলোতে দেখেন তারা
মেয়েরাও কাজ করে, ছেলেরাও কাজ করে। তো তাদের ওই যে এই ধরনের মানে মানে বার্থ রিপ্রোডিউস করার যে টেন্ডেন্সি, ওইটা কিন্তু কাজের ফলে অনেকটাই কিন্তু হয়ে যায়। মানে মেয়েরা সাপোজ আমাদের বাংলাদেশের মতো কান্ট্রি গুলোতে যেখানে শুধুমাত্র মেয়েরা হাউস ওয়াইফের ভূমিকা পালন করে, সেক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দিতে দেয়, হ্যাঁ। কিন্তু দেখা যাচ্ছে যে যেসব দেশগুলোতে মেয়েরাও কাজ করছে, তো সেই সব দেশে কিন্তু তারা কিন্তু ওই মেয়েদের ওই রিপ্রোডিউস করার যে অ্যাবিলিটি বা ইচ্ছা শক্তি, ওই জিনিসটা কিন্তু অনেক কমে যায়। যে কারণে তারা ওই রিপ্রোডাকশনের ক্ষেত্রে তারা কিন্তু ওই রকম এফোর্টটা নেয় না, হ্যাঁ। এটা একটা ব্যাপার। কিন্তু আমি যদি চিন্তা করি, ধরেন এই ধরনের সিচুয়েশনের কথা চিন্তা করেন যে মানুষকে যেখানে কাজ করতে এটা হচ্ছে বড় না, কোনো হ্যাঁ সমস্যা না আসলে, ঠিক আছে? কেন সমস্যা না? কারণটা হচ্ছে যে আমরা রিপ্রোডিউস অনেক ভাবে করতে পারবো। মানে আমার যদি ব্যাপার হয় যে, যেমন তুমি আমার কথাই চিন্তা করো, আমি তো হচ্ছে হুম, এখনো বিয়ে করিনি, ঠিক না? আর দেখা যাবে যে আমি হুম, মনের হুম, মানুষ না পেলে আমি বিয়ে করব না, কথার কথা। এখন হুম, এটা কিন্তু সমস্যা না। কেউ যদি এখন হচ্ছে যে মানে এতে মানুষের বংশধর বন্ধ হয়ে যাবে, তাও কিন্তু না ব্যাপারটা না না। না, ওইটা না, আমি ওইটা হুম হুম বলছি না, ওইটা বন্ধ হবে না। কিন্তু হুম সাপোজ আপনি একটা কথা চিন্তা করেন যে যেখানে ইউনিভার্সাল বেসিক ইনকাম দিতে দেওয়া হচ্ছে, হ্যাঁ, যেখানে হুম তার কোনো কাজ করতে হচ্ছে না, সেখানে তার কিন্তু ওই সেক্সুয়াল এই ব্যাপারটা কিন্তু অনেক তীব্র থাকবে। কারণ কি, তার ওই তার যেহেতু কাজ করতে হচ্ছে না, এখানে তার মেন্টালিটি সবসময় প্লেজার চাবে, হ্যাঁ, সবসময় এক ধরনের সুখ চাবে, প্লেজার চাবে। তো সেক্ষেত্রে কিন্তু মানে সেক্সুয়াল এই এই মুডটা অনেক তীব্র হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে হয়তো বা এরকম কিছু করা যেতে পারে, মানে কৃত্রিম তাকে এক ধরনের sexual সুখ দেওয়া হবে, বা মানুষের প্রোডাকশনের অ্যাবিলিটি নষ্ট করে দেওয়া হবে, এরকম কিছু হতে পারে। তো ওরকম কিছু যদি হয়, তাহলে আলটিমেটলি হোয়াট ইজ দ্য মিনিং অফ হিউম্যানিটি, মানে মানবতার আসলে মিনিংটা কোথায়? মানুষকে যদি অ্যাবিলিটি কেড়ে নেওয়া হয়, বা মানুষকে যদি কৃত্রিম ভাবে সুখ দেওয়া হয়, মানুষের মানুষের এবিলিটি মস্তিষ্কের উপরে কেড়ে কোনো নেওয়া কিছু। হবে কিনা এটা কিন্তু হচ্ছে যে খুবই আহ, মানে মানে তুমি যে সিনারিওটা সিমুলেট করছো এইরকম কোনো সংকট নিয়ে এখনো পর্যন্ত আমার চোখে পড়ে নাই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে, কারণ চোখে পড়ে নাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষের এটা আসলে কেন কেড়ে নিবে, এটা একটা কোশ্চেন। মানুষ এটা কেড়ে রাইট, নেওয়ার হ্যাঁ, পক্ষে এটা কোনো কোনো ল বা কোনো কিছু, মানে এটার অ্যাকচুয়ালি কোনো পারপাস থাকবে না। তবে তুমি যেটা বলছো যে মানুষের হ্যাঁ, মানুষের যদি সম্পদ বেশি হয় সেক্ষেত্রে মানুষ অনেক বেশি প্রডিউস করবে, এরকম কিন্তু কোনো এটা এটা তথ্যগতভাবে কতটুকু সঠিক এটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। এটা হ্যাঁ, এটা নিয়ে কনফিউশন থাকতে পারে, বাট আমি আপনাকে হাইপোথেটিক্যালি বললাম। সাপোজ, হাইপোথেটিক্যালি যেমন আমি বলি, বা বরং উল্টাটাও হতে পারে। কারণ হচ্ছে যে মানুষের যখন সবকিছু থাকবে তখনই বরং হচ্ছে যে মানুষের দেখা যাবে যে এই সমস্যাটা হয়। মানে তুমি, আমি যদি তোমাকে বলি যে জাপানের মানুষ কাজ করে বা অন্য দেশের মানুষ কাজ করতেছে, সে ধরো কাজ করতেছে না, তো তাদের কি আসলে খুব বেশি লস হবে? তুমি ইউরোপের এরকম অনেক, ধরো আজকে তুমি একজন সুইডিশ বা হ্যাঁ তুমি একজন সুইডিশ বা তুমি একজন হচ্ছে যে সুইস, বা তুমি মনে করো যে হচ্ছে ধরো ইংলিশই ধরলাম, তুমি কাজ করো না, তুমি ড্রাগ টাগ নাও, এরকম খায় পড়ে থাকো, এরকম অনেক কিছুই করো। তো এ- অত দূরও যাওয়ার দরকার নেই। বাংলাদেশেও কিন্তু এমন ইয়া যে তুমি খুব কম কাজ করেও তুমি মোটামুটি 3 বেলা ভাতের ব্যবস্থা করতে পারবা। হ্যাঁ মানে তুমি, মানে মানুষ না খেয়ে কিন্তু মরার চেয়ে বরং মানুষ হচ্ছে যে মানে নোয়াহ হারারির বইয়ে কিন্তু ছিল, হয়তো বা এটা হোমোডিউসে মেবি ছিল, যে ভবিষ্যতে মানুষ না খেয়ে মারা যাবে না, ভবিষ্যতে মানুষ হচ্ছে বরং ডিপ্রেশনে সুইসাইড করবে বেশি। রাইট মানে রাইট, আমি ওইটাই ওইটাই বলছি যে আসলে হ্যাঁ, মানে না খেয়ে মারা যাওয়ার কথা হচ্ছে না, এখানে এখানে হচ্ছে যে হ্যাঁ, সে যে যখন তার কাজ করতে হবে না, হুম, যখন সে ফ্রিতে খাবার পাচ্ছে, যখন সে হয়তো বা অনেক ক্রিয়েটিভ কাজে এঙ্গেজ হবে, ঠিক আছে, কিন্তু তার ওই যে 8 ঘন্টা বা 9 ঘন্টা করে কাজ করার যে প্রবণতা, ওইটা থাকবে না। ওইটা না থাকলে কি হবে, সে হয়তো বা অল্প কিছু কাজ তার প্লেজারের জন্য করবে, কিন্তু এটা আলটিমেটলি সে এই মানে এটা একটা স্ট্রেসটা অ্যাকচুয়ালি হাইপোথেটিক্যাল। মানুষকে নিতে হবে। কারণটা কি, আমি তোমাকে বলি যে মানুষের ইতিহাসে প্রত্যেকটা যখন একটা স্টেজ থেকে আরেকটা স্টেজের ট্রানজিশন হয় তখন কিন্তু ওই পরিস্থিতিটা, যেমন মনে করো করোনায় বসে থাকতে হবে, বা করোনায় কারা বেশি লাফাইছে, যাদের আসলে কোনো সমস্যা নেই তারাই কিন্তু উম, মানে ভাল লাগতেছে না, তাদের কিন্তু এটা ছিল। যাদের কাজ করতে হবে বাধ্য হয়ে তারা কাজ করতে গেছে, আক্রান্ত হয়েছে, রাইট, আসছে গেছে, দ্যাটস ইট, মরলে হ্যাঁ মরছে। হ্যাঁ কিন্তু হ্যাঁ লাফাইছে কারা, লাফায় কারা, যাদের হচ্ছে যে আসলে
যাদের আসলে করার কিছু নেই আলটিমেটলি, যাদের এই টাইমটা বোরিং লাগতেছে, ভালো লাগতেছে না, লাফাইতেছে, ঠিক আছে। তো এই প্রবলেম আসলে মানে এটা আসলে বলা যায় কি এটার কোন সলিউশন আসলে কেউ দিতে পারবে না। কেন? তোমাকে হচ্ছে তুমি ট্রান্সফরমেশন হবে তোমার, ঠিক আছে, কিন্তু তুমি এটা স্মুথলি হবে এইরকম কিন্তু কোনো মানে ফিজিক্স কিন্তু এই কথাটা বলে না। ফিজিক্স হোক, সায়েন্স হোক, তুমি যে কোনো জায়গায় যাও, তুমি যে কোনো পর্যায়ে, সেটা হচ্ছে যে কোনো ট্রান্সফরমেশন তোমাকে হচ্ছে যে ওই ইয়েটা নিতে হবে। তুমি তোমার কোনো কিছু একটা চেঞ্জ করার জন্য সেখানে শক্তির কিন্তু একটা পরিবর্তন তোমার সাধন করতে হবে। তো কথাটা হচ্ছে এরকম যে মানুষের এখন দুইটা অপশন, যে এই কারণেই তো দেখো তুমি কিন্তু একটা মজার জিনিস আমি বলবো যে একটা প্রসঙ্গ নিয়ে আসছো, যে মানুষের এই জায়গাটাতেই কিন্তু প্রবলেম হয়েছে, যে মানুষ মানুষ হিসেবে এই স্ট্রেসটা নিবে না দেখেই কিন্তু মানুষ সহজ পথ বারবার খুঁজে নেয়, এবং বারবার সহজ পথ খুঁজে নেওয়ায় সবসময় এটা কাজ করে না, যেটা হলো গিয়ে মানব জাতির কালেকটিভলি বা টোটাল মানব জাতির জন্য এটা ক্ষতিকর। দেখো কিছু বানর, কথার কথা, বা কিছু শিম্পাঞ্জি, কিছু গরিলা, বা কিছু আদি মানব কিন্তু কঠিন পথ হয়তো বা কোনো না কোনো কারণে তাদের কঠিন পথ অবলম্বন করতে বাধ্য হয়েছে বা করছে বা নিজের ইচ্ছে করছে, এনিথিং হতে পারে। সেই কারণেই কিন্তু মানুষ আজকে আসছে। কিছু কিছু এইভাবে কিছু কিছু সরীসৃপকেই কিন্তু হয়তো বা গাছে বাধ্য হয়ে আরোহণ করতে হয়েছে, এই কারণে হয়তো বা সে একসময় পাখি হয়েছে বা গাছে বসবাস করতে পারে, ওই রকম ভাবে অভিযোজিত হয়েছে, তার মিউটেশন হয়েছে, এক পর্যায়ে বিবর্তন হয়ে গেছে। তো কথা হচ্ছে যে মানুষ কিন্তু মানুষ যখন সিভিলাইজেশন শুরু করলো, মানুষ যখন কৃষি ভিত্তিক সমাজটা শুরু করলো, ওই সময় থেকে কিন্তু মানুষের কিছু এভলিউশন কিন্তু কৃত্রিম হয়ে গেল। মানুষের কিছু এভলিউশন কিন্তু মানুষের নিজের হাতে চলে আসলো, কিন্তু সেই জায়গায় দেখা গেছে যে ইন এ সেন্স মানুষ যথেষ্ট শর্টকাট ওয়ে বারবার গ্রহণ করছে, মানুষ অলসতা দেখাইছে, মানুষ পৃষ্ঠ প্রদর্শন করছে, মানুষ দেখাচ্ছে বারবার যুদ্ধ করছে, মানুষ ডিপ্লোমেসি, মানে ওয়ার্ল্ডকে তুমি চিন্তা করো, ডিপ্লোমেসিতে আনতে ব্রিটিশদের যথেষ্ট কষ্ট করতে হয়েছে, বাট ব্রিটিশরা কিন্তু এরপরেও ফাইনালি ওরা কলোনাইজ করে মোটামুটি ওয়ার্ল্ডকে কিন্তু আগায় দিয়ে গেছে, ওয়ার্ল্ডকে কিন্তু আসলে আধুনিক একটা ওয়ার্ল্ডে নিয়ে আসছে। আচ্ছা, নিয়ে আসলো, কিন্তু এরপরে কি হয়েছে? এরপরেও কিন্তু আসলে খুব বেশি মানে এতটুকু হয়েছে, এতটুকু হয়ে কিন্তু মানুষ ইন এ সেন্স, আমি তোমাকে যদি একভাবে বলি যে যখন ব্রিটিশ কলোনি, চারিদিকে ব্রিটিশ কলোনি এরকম হওয়া শুরু করলো, এটা কিন্তু একটা ব্রিটিশ একটা ইউটোপিয়া, কিন্তু একটা ব্রিটিশ ইউটোপিয়া ছিল। হয়তোবা আমরা রেজিস্ট করছি, বিভিন্ন ঝামেলা হয়েছে, এই সেই হয়েছে, বাট ওই ব্যাপারটা কিন্তু তুমি ওয়ার্ল্ডের যে সিচুয়েশনটা চিন্তা করো, এটা ছিল একটা ব্রিটিশ ইউটোপিয়া। এখন ব্রিটিশ ইউটোপিয়া থেকে যখন ব্রিটিশরা এক পর্যায়ে তারা কি করছে দেখো, আমার কাছে তাদের জিনিসগুলো অনেক ক্ষেত্রে মানে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওই ভিক্টোরিয়ান যুগ বা এটার ওই রকম সময়টাকে আমার এলিজাবেথের আসছে পরে বেশ ইয়া মনে হয়, যে আইডিয়ালিস্টিক টাইপের ব্যাপার মনে হয়। কারণ তারা কিন্তু এই কলোনাইজ করলো এবং এক পর্যায়ে হ্যাঁ পরিস্থিতি আছে, সবই ঠিক আছে, কিন্তু তারা কিন্তু এরপরে কি প্রত্যেকটা জায়গার মানুষের হাতে যে হ্যাঁ আমি ইউটিউবে তৈরি করছি, এখন হচ্ছে প্রত্যেককে এখন তারা 100 বছর, 150 বছর, 200 বছর শাসন করছে, এখন তারা মেবি এখন ইয়া হয়েছে, তাদেরকে আমরা দিয়ে যাই, বা আমারও হচ্ছে এখন দিয়ে যেতে হবে, তাই দিয়ে যাই। সেই রকম তারা তো বাধ্য হয়ে গেছে, তারা তো বাধ্য হয়ে গেছে, না বাধ্য হইছে, শোনো, বাধ্য না হইলে, বাধ্য হওয়া, দেখো কিছু কিছু জিনিস আমি বলবো যে ওয়ার্ল্ড ভিউ, আমরা ব্রিটিশ বলে কথা না, একটা জিনিস হচ্ছে মানুষ কিছু কাজ করতে বাধ্য হয়, কিন্তু তার মানেই না যে তার পরিচয়টা চেঞ্জ হয়ে যায়। তোমাকে একটা কথা বলি, তোমার বাপ মা তোমাকে পালছে 18 বছর, তুমি যদি বলো যে এরপরে তো আমি 18 হয়েছে, আমি তো শক্তিশালী হয়েছি, আমি কর্মক্ষম হয়েছি, তাই আমার বাবা মা বাধ্য হয়েছে আমাকে হচ্ছে ছেড়ে দিতে, বাট এইটা কিন্তু পুরোপুরি লজিক্যাল না। তুমি যা চিন্তা করছো তোমার কথার মধ্যে কিছু লজিক আছে, কিন্তু এই কথার মধ্যে যথেষ্ট ঘাটতিও আছে। কারণ তোমার বাবা মা চাইলে তোমাকে আরো আগেও ছেড়ে দিতে পারতো, যদি তোমাকে ছেড়ে দেওয়াই চিন্তা থাকতো। হ্যাঁ, তোমার বাবা মা কিন্তু আবার চাইলে আরো কিছুদিন তোমাকে ধরেও রাখতে পারতো, যদি তাদের চিন্তা থাকতো যে ইয়ে করি।
এখন তুমি কিভাবে বিষয়টাকে দেখবা এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ইয়ের মধ্যে চিন্তা হইতেছে। মানে তুমি যদি খুঁজো যে আসলে ওই সময় এক্স্যাক্টলি ওই সময় একেবারে আমি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে যে কারণে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে, প্রথম কথা তাহলে অন্য একভাবে যদি চিন্তা করো যে তোমাকে জন্ম নাও দিতে পারতো, ঠিক আছে। তো কথাটা হচ্ছে দেখো মানুষের কোন একটা কাজের ইন্টেনশন অনুযায়ী তার প্রথম স্টেপটা কেমন ছিল, এটার জন্য এটা এত বুদ্ধি খাটানো লাগে না, শুধু এই জিনিসটা লক্ষ্য করলেই বোঝা যায়, বা তার অন্যান্য কাজের প্যাটার্নটা লক্ষ্য করলে বোঝা যায়। হ্যাঁ, তুমি যখন খুব বেশি প্রবলেম তৈরি করবা, 100টা অসহযোগ আন্দোলন, এই ছাড়ো ভারত ছাড়ো, এই ছাড়ো সেই ছাড়ো, এত কিছু করবা, তোমাকে আসলে বেঁধে রাখা সম্ভব হবে না। হ্যাঁ, কিন্তু তোমাকে 200 বছর শাসন করছে, এটা মানে হলো কি আসলে এটা মানে অনেক বড় কিছু। 200 বছর শাসন করা, 200 বছর তুমি যদি না চাইতা তোমাকে একদিনও শাসন করা সম্ভব হতো না। তোমাকে আসলে তুমি না চাওতেও তোমাকে 200 বছর শাসন করছে, এইটার উপর আসলে কোনো কথা নাই। তো শুধু আমাদের কথা আসতেছে না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ব্রিটিশদের এই ব্যাপারটা আমার কাছে আর কি, আমার কাছে যেমন লাগে আমি সেভাবে বলতেছি, আমি কোনো ইতিহাসবিদও না। আমি আসলে বলবো যে আর গত 200 বছর আমি লিভও করিনি, আমি যা কিছু দেখতেছি বুঝতেছি সেটা হচ্ছে বর্তমান পৃথিবীটাকে দেখে আমি অতীতটাকে অনুমান করতেছি, বর্তমানে যা রয়ে গেছে, ঠিক আছে, পাখি উড়ে গেছে, পাখি পালক করে আছে, ওটা দেখে হলো কি আমি শুধু কথা বলতেছি। সেটা হচ্ছে ইনফ্যাক্ট আমি একটু আগে কিছু একটা চ্যানেল দেখতেছিলাম, বা ইউটিউবে যে চ্যানেলগুলো আমরা দেখি অনেক জ্ঞান গল্প, এখন আমার কথা আমি বলতে হবে যে এই মানুষগুলা কিন্তু এসব কিছু দেখে আসে নাই, ঠিক আছে, কিন্তু এইসব নিয়ে কিন্তু তারা অনেক ধরনের কথাবার্তা অ্যানালিসিস দিতেছে। সো এটা মানে ঠিক আছে, একটু অন্যভাবে চিন্তা করলে হচ্ছে যে আসলে একটু প্রশ্ন জাগে বা একটু ভাবনা যোগায়। তো ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম যে এরা ব্রিটিশরা একটা ব্রিটিশ ইউটোপিয়া তৈরি করে গেছে, তারপর হচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে বা এটা মানে সবকিছুরই একটা ধরো একটা শুরু শেষ আছে, আমরা যদি ধরে নিই তারা এক পর্যায়ে মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে যে হ্যাঁ তোমরা চালাও, কিন্তু এইখান থেকে কিন্তু আমরা ঠিক খুব বেশি সামনে আগাইনি। আমরা এরপরও অনেকগুলো বিশ্বযুদ্ধ তৈরি করছি, বিশ্বযুদ্ধ তৈরি করেও কি আমাদের আসলে কতটুকু শিক্ষা হয়েছে? হ্যাঁ, ইউরোপিয়ানদের এতটুকু শিক্ষা হয়েছিল যে ওকে আমরা তো নিজেদের মধ্যে যুদ্ধ করে নিজেদেরকে ধ্বংস করে দিতেছি না, আমরা একটা এক হয়ে যাই, ঠিক আছে, এতটুকু হয়েছে। কিন্তু এরপরেও আলটিমেটলি পৃথিবীর বাকি অংশ আছে গুরুত্বপূর্ণ, যেমন রাশিয়া, এরপরে ইউএসএ, বা তাদের মধ্যেও কিছু কিছু আছে যারা যারা মোটামুটি তবে কম কম আমি বলবো যে আসলে বর্তমান পরবর্তীতে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপিয়ানদের টোটাল ওয়ার্ল্ডে বড় বড় সমস্যা ক্রিয়েট করার আসলে ব্লেম কম দেওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু ফ্যামিলি আছে, যেমন কিছু কিছু পাওয়ারফুল ফ্যামিলি, কিছু পাওয়ারফুল বা অন্যান্য যে ব্যাপারটা নিউ ওয়ার্ল্ড যে আমেরিকায় তৈরি হলো বা ইত্যাদি, বা এই সব কিছু এদের ট্রেস হয়তো বা তুমি বলতে পারবা যে হ্যাঁ রথচাইল্ড তো ইউরোপ থেকে আসছে, বা অমুক তো ওই ফ্যামিলি এখনো ইউরোপে আছে, কিন্তু না, অ্যাকচুয়ালি ইউরোপে তার বাসা বাড়ি বানায় রাখছে ওইটা কোনো লাভ না, বা তার পূর্বপুরুষ ওইটা কোনো লাভ না, তারা বিশ্বটা আসলে চালাইতেছে অন্যান্য জায়গা থেকে। এবং ইউরোপ আসলে ঠিক এই বর্তমানে বিশ্বে করতেছে, বর্তমান বিশ্বের 1 নম্বর মাতবর ব্যাপারটা আবার সেটাও না। তো আসলে বলা যায় যে ইউরোপের কিছু শিক্ষা হয়েছিল। দেখো পৃথিবীর সবচেয়ে উন্নত যারা হচ্ছে বা হচ্ছে মোটামুটি, আবার ওইদিকে জাপান তো হচ্ছে আসলে নিজেই পন্ডিতি করতে যায়, মায়ের খাইছে, চরম মায়ের খাইছে, একটু বেশি পানিশমেন্ট হয়ে গেছে, এরপরও মানে ওই যে পাল হারবার করলো, তারপর হচ্ছে যে আবার পরমাণু বোমা খাই গেল। এখন ওরা আবার অন্যদিকে গেছে যে না আমরা এইসবের মধ্যে নেই, আমরা আছি, আমরা যেভাবে আছি এভাবে আমরা বাকি লাইফ যেভাবে পার করবো, দ্যাটস ইট, ঠিক আছে। কিন্তু মানে যারা এরকম চরম কিছু পরীক্ষা দিছে, মানে চরম পরীক্ষা, মানে সবচেয়ে চরম পরীক্ষা দিছে যারা, তাদের হয়তো বা একটা বাধ্য হয়ে তারা শিক্ষা গ্রহণ করছে, কিন্তু বাকি পৃথিবী কিন্তু থামে নাই, বাকি পৃথিবী ওই শিক্ষাটাই পায় নাই, বাকি পৃথিবী ওই জায়গাতে এখনো যায় নাই, বাকি পৃথিবী আরো 1000 বছর পিছিয়ে আছে। আমেরিকা উন্নত হয়েছে, কিন্তু আমেরিকার জাতিগত এরকম কিন্তু কোনো শিক্ষা হয় নাই, আর আমেরিকা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের গায়ে কিছু লাগে নাই। আমেরিকা তৈরি হচ্ছে জাতিগত ভাবে, এটা আসলে কোনো জাতিসত্তাও তৈরি করতে পারে নাই। হ্যাঁ, হয়তো বা আগামী আরো 500 বছর পরে, মানে এর আগের সিভিলাইজেশনের যে রেট সেই হিসাবে আর কি বললাম, হয়তো বা এত সময় লাগবে না, কিন্তু আগামী 500 বছর পর হয়তো বা
নতুন কিছু একটা তৈরি হতে পারে তাদের মধ্যে একটা জাতিসত্তা, ঠিক আছে। কিন্তু আমেরিকা বলতে আসলে কিছু নাই। আমেরিকা আসলে হচ্ছে একটা মানে একটা মিক্সড একটা কর্পোরেট কর্পোরেট নেশন, একটা নেশন, হ্যাঁ রাইট, এরকম একটা ব্যাপার। কিন্তু অন্যান্য জায়গায় কি হয়েছে, অন্যান্য জায়গায় কিন্তু ওই ভূমিতে মানুষ দীর্ঘদিন ধরে ছিল, সেখানে তাদের বংশধররা একটা কালচার, একটা নির্দিষ্ট কালচারকে ধারণ করে ইয়ে করছে, মানে গ্রো আপ করছে। পরে তারা আধুনিক সভ্যতার বা ইতিহাস অ্যাকচুয়ালি তারা পয়দা করছে, বা ওই জায়গায় তারা অনেক বিভিন্ন ধরনের টেস্টেড, তারা হলো কি একটা টেস্টেড নেশন। বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রি হলো কি টেস্টেড নেশন। আমরাও একসময় ভালো একটা সিভিলাইজেশন ছিলাম, এটা অনেক আগের কথা, ঠিক আছে। আমরা ইউরোপিয়ানদের আগেও একটা মানে দীর্ঘদিন মানে হাজার বছরের এরকম একটা ইয়া ছিলাম, কিন্তু আবার আমরা আবার জিরো হয়ে আবার অন্য কিছু একটা হয়ে গেছি। আমাদের ব্যাপারটা আসলে একটু অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। বা ইনকা সভ্যতা এক সময় ছিল, ঠিক না? তো ইনকা সভ্যতা তো অনেক ভালো একটা সভ্যতা ছিল, তারা যা কিছু এমন করে গেছে আমরা এখনো মানে বিষয় বোধ করি যে এই কাজগুলা তারা কিভাবে করতে পারলো ওই সময়। নিশ্চয়ই তারা তাদের এরকম একটা মানে সভ্যতার বুৎপত্তি সাধিত হয়েছিল, হ্যাঁ। তো এই কিন্তু হয়তো হারাই গেছে। এখন গ্রিকদেরকে তুমি যে সেই যে গ্রিক যে জ্ঞানগুলো এখনো আমাদেরকে আসলে চমৎকৃত করে, আমরা এখনো যে ইয়াগুলা পাই, সেই গ্রিক কি এখন আছে? নাই। তো ঘটনাটা হচ্ছে যে আসলে এখন পর্যন্ত মানুষ কালেকটিভলি আসে, মানুষের ধরো যাদের জয় হয়েছে বা যারা মানুষদেরকে লিড দিচ্ছে, হ্যাঁ, আমরা বাংলাদেশের মানুষ আছি 20 কোটি, কিন্তু আমরা তো লিড দিচ্ছি না, লিড দিচ্ছে যারা। সেইখানেই দেখা যাচ্ছে যে মানুষের আসলে যে বেস্টটা সেটাই উঠে আসে নাই, বরং মানুষ আসলে 2020 সালে মানুষ আসলে যেভাবে ফিউচার নিয়ে যতটা চিন্তিত হওয়া উচিত বা যে বিষয়গুলো মোকাবেলা করা উচিত, ঠিক আছে। দেখো ইউএসএ তে ট্রাম্পের মতো লোক প্রেসিডেন্ট হয়ে যায়, আই মিন ট্রাম্পের মানে ঘটনাটা হচ্ছে যে ট্রাম্পের আমরা বিভিন্ন ইয়ে করতে পারি, তার এই পলিসি ভালো খারাপ। ঘটনাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে পৃথিবীকে যারা লিড দিবে, আগে নিয়ে যাবে, ঠিক আছে, সেই ইউএসএ বা সেই ধরনের কান্ট্রি, বা আমরা যদি কান্ট্রি তো অ্যাকচুয়ালি পাওয়ার নাই, দেখা যায় যে পাওয়ার অল্প কিছু লোকের আছে, তাদের আসলে মানে তো মাথা ব্যথা হওয়ার কথাও না, কারণ তারা বেশ যে সময় থেকে তারা ক্ষমতাবান, তাদের ক্ষমতা আসছে অন্যভাবে, এইভাবে, ঠিক আছে। তারা ইউটোপিয়ান কোনো চিন্তা দিয়ে ক্ষমতাটা পায় নাই, তারা হচ্ছে যে আসলে মানব জাতির সাথে একটা ট্রিক খেলে বিভিন্ন বুদ্ধি খাটায়, হ্যাঁ, এই পর্যায়ে তারা আসছে, এবং এই জিনিসটা তারা আসলে তারা নিজেদেরকে ধরে রাখতে পারবে। কিন্তু মানুষও আসলে যেভাবে লুজ করে গেছে, আমরা যেভাবে হচ্ছে নিজেদেরকে বিভিন্ন লাইক মানে অনেকগুলো লেয়ার আছে, বুঝতে পারছো? দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা নর্মাল মানুষ, আমাদের উপরে আমাদের চেয়ে যারা সাকসেসফুল সেই রকম একটা স্ফিয়ার বা একটা লেয়ার আছে। আমাদের চেয়ে যারা সাকসেসফুল তাদের উপরে যারা আইকন আছে, তাদের উপরে যারা আছে ক্ষমতাধর বিজনেস পার্সন, পলিটিশিয়ান, আচ্ছা বা ক্লাস, ভাই, হ্যাঁ। আচ্ছা ওই সময় কিন্তু আবার আরেকবার মনে হয় বন্ধ হয়ে যাবে। আচ্ছা আমরা কথাটাকে আরেকটু গুছিয়ে আনি, হ্যাঁ। হ্যাঁ, আমরা তো কথাটা এক্ষেত্রে সেদিকে আনতেছি। তো ব্যাপারটা হচ্ছে এই যে লেয়ার গুলো আছে, এবং ফাইনালি হচ্ছে যে যাদের হাতে আসল ক্ষমতা আছে তাদের যে ইয়েটা এই পর্যন্ত যায়, আমাদের আমাদের জন্য আসলে এই এই বেড়াজাল গুলা, বুঝতে পারছো? এই বেড়াজাল গুলাতে মানে দেখা গেছে যে আমরা অনেকগুলো লেয়ারে আমরা আমাদের ক্ষমতাগুলো হারায় আসছি। মানে আমাদের যদি হচ্ছে যে আমরা নিজেদেরকে গেইন করতে হয়, তাহলে এই এতগুলা স্তর ভেদ করে যাওয়া, আমরা যখন চিন্তা করি যে প্র্যাকটিক্যালি যে না এটা অনেক কঠিন, তখন আমরা কিন্তু জাস্ট চিন্তা করি যে ওকে আমি এখন আমার জীবনটা পার করে দিলাম, দ্যাটস ইট, শেষ। রাইট রাইট রাইট। আচ্ছা এইভাবে এখানে আমি আমার মানে কনসেপ্টটা আমি একটু বলি, যে সাপোজ আপনি যেটা বললেন যে মানে ব্রিটিশরা একটা ইউটোপিক, অন্তত কিছুদিনের জন্য হলো একটা ইউটোপিক পৃথিবী তৈরি করছিল, হ্যাঁ। কিন্তু আমরা যদি ইতিহাস হিস্ট্রির দিকে তাকাই, যে আমরা অনেকগুলো আমাদের শিক্ষা হয়, যেটা আপনি বললেন খুব সুন্দরভাবে বলছেন, যে যারা অনেক বেশি এক্সট্রিমলি ভোগে তারা একটা কিছু নির্দিষ্ট সময়ের জন্য তারা
ইয়া করে, বোঝে। যেমন জাপান বলেন বা ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রি বলেন, তারা কিন্তু ইকোনমিকলি অনেক গ্রোথ করছে, তারপরে জাতিগতভাবে সভ্যতাগতভাবে তারা অনেক উৎকর্ষ হয়েছে, বাট তাদের কিন্তু ওই ক্ষমতার বা লিডারশিপের তারা কিন্তু পজিশনে নাই। লিডারশিপের পজিশনে যারা থাকে, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, বারবার দেখি যে যারাই লিড দিচ্ছে তারাই আগ্রাসী হয়ে গেছে, মানে যারাই লিড দিতে গেছে তারাই আগ্রাসী আগ্রাসী হয়ে হয়েছে। তারা অ্যাকচুয়ালি লিডারশিপের জায়গায় আসছে, ব্যাপারটাও এরকম। রাইট রাইট রাইট, হ্যাঁ রাইট, এভাবে বলা যায়। পৃথিবীর যেমন আমরা মানুষের ব্রিটিশ, যে সিস্টেম, এখানে কিন্তু আগ্রাসীরা দেখা যায় যে বারবার বিভিন্ন সুযোগে জিতে যায় বিভিন্ন কারণেই। হ্যাঁ রাইট রাইট এই রাইট, জয়টা আসলে দুর্বল মানুষ, আমরা যারা দুর্বল মানুষের সংখ্যা বেশি, হ্যাঁ হ্যাঁ তারা সেই হ্যাঁ হ্যাঁ, পথটা প্রশস্ত করে দেয়। রাইট। এখন এই যে ব্রিটিশদের যে কথা যেটা আমরা বললাম, ওরাও কিন্তু আগ্রাসী হয়ে কিন্তু কলোনি ওরাও করছে, আগ্রাসী হয়ে আসছিল ঠিক কিছু আছে? ক্ষেত্রে। রাইট রাইট, হ্যাঁ। এখন ব্যাপার হলো গিয়ে আগ্রাসীর ব্যাপারটা, আগ্রাসনের যে ব্যাপারটা, হুম। তারা এগুলা সভ্যতার জন্য যেমন ইম্পর্টেন্ট, হুম। তেমন কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। হ্যাঁ, যারাই যেমন ব্রিটিশরা, ধ্বংসের জন্য হ্যাঁ দায়ী বেশি করে। এটা হয় রাইট, কি হ্যাঁ যে সাময়িক যে লাভটা, দেখো সাময়িক লাভের জন্য আমরা কিছু ট্রিক্স খাটাই, কিন্তু ভেজাল যেটা হয়ে যায়, আমরা মনে করি সাময়িক এটা খাটানোর পরে পরে আমরা সাধু হয়ে যাব, কিন্তু আমরা কিন্তু সাধু হতে পারি না। হতে পারি না, রাইট রাইট, হ্যাঁ। এখন এখন আমাদের ওয়ে আউটটা কি, মানে আমরা এখন শেষ দিকে হয়তো বা আমাদেরকে আরেকবার ঢুকতে হবে, তারপরেও আমরা যদি এখন থেকে শুরু করি শেষের পর্যায়টা, আমাদের ওয়ে মানে ওয়ে আউটটার হ্যাঁ, কথা তুমি পরে ঠিক আসবো, বলেছো, রাইট। মানে ওয়ে আউটের কথা পরে আসবো। আমরা এখন যেভাবে আগাচ্ছি, এইভাবে যদি আগাতে থাকি, তাহলে আমাদের ফিউচারটা কেমন হবে ওইটা আগে বলো। আচ্ছা, এইটা যদি সংক্ষিপ্ত আলোচনা এই মুহূর্তে করতে হয়, তবে আমার মনে হয় নেক্সট ইয়াতেও আরো মানে বিশদ আলোচনা করা যেতে পারে। তো সংক্ষেপে এই মুহূর্তে যদি আলোচনা করতে হয়, সেটা হচ্ছে মানব জাতির সবচেয়ে বড়, আমরা কিন্তু ফিউচার অফ হিউম্যানিটি নিয়ে যেটা বলতেছিলাম, সে সবচেয়ে বড় থ্রেটটা কিন্তু হচ্ছে, দেখা যাবে যে মানে আমার মতে পার্সোনালি আমি মনে করি যে ওই আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স বা জেনারেল ইন্টেলিজেন্স যেটাই বলো, সেটা আসে হচ্ছে যে মানুষকে আসলে আর মানে সেই ভাবার সুযোগটা মানুষ পাবে না। কারণ বর্তমানে আনসুপারভাইজড লার্নিং যে বিষয়টা আছে, অর্থাৎ আমি মেশিনকে কিছু শিখালাম না, কিন্তু মেশিনকে একটা মেশিন সেলফ লার্নিং এর ওয়েটা ধরাই দিলাম, সে নিজে নিজে লার্ন করতে পারলো। এই ব্যাপারটা যখন এক পর্যায়ে, খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে, আমিও পার্সোনালি এই মানে বিষয়টার কিছুটা রিসার্চের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি নতুন প্রযুক্তি নিয়ে। তো ঘটনাটা হচ্ছে যে আগামী 10 বছরের মধ্যে, এই 2020 সালের মধ্যে এত মানে বেশি অগ্রগতি হয়েছে, আর আগামী 10 বছরের মধ্যে তো আসলে কত অগ্রগতি হবে সেটা বর্তমান যারা গবেষক তারা নিজেরাও জানে না। কথাটা বুঝতে আচ্ছা, পেরেছো? আপনি যেহেতু বললেন যে এটাতে আপনি কিছুটা রিসার্চ করেছেন, হ্যাঁ 2020 সালের মানে মধ্যে, রিসার্চে একটু আমি যুক্ত হওয়ার মানে ট্রাই করছি আর কি, ব্যাপারটা এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু যদি উদাহরণ দিতেন কি ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, বা আচ্ছা কেন আপনার এই ভয়টা লাগছে আর কি। আচ্ছা, ডেভেলপমেন্ট যেমন খুব সহজ, আমরা যদি আশেপাশে দেখাই, দেখো সেলফ ড্রাইভিং কার এখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি প্রডিউস হচ্ছে, ম্যানুফ্যাকচার হচ্ছে, ঠিক আছে, যেখানে মোটামুটি কিছুদিন আগেও একটা ডাউট ছিল যে এই কারগুলো আসলে কতটুকু ইয়া হবে। এখন দেখা যাচ্ছে যে এলন মাস্কের ধরো যে টেসলা, এটা মানে টোটালি সার্ভিস দিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেলফ ড্রাইভিং কার। এবং সেলফ ড্রাইভিং কার দেখা যাবে আগামী 5 বছরে বাংলাদেশেও তুমি সেলফ ড্রাইভিং কারের অস্তিত্ব পাবা। আগামী দিনগুলোতে সেলফ ড্রাইভিং কারই হবে হচ্ছে যে একমাত্র ট্রান্সপোর্টেশনের আর কি একটা ইয়া, ঠিক আছে, সেখানে মানুষের ইয়ে থাকবে না। তো সেলফ ড্রাইভিং কার, দেখো এটা দেখা যাবে হচ্ছে যে সেলফ ড্রাইভিং কার, এটার মধ্যে কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিন্তু ইয়ে করা হয়, ঠিক না? তো একটা গাড়ি একটা চলে কিভাবে, সে নিজে নিজে কিন্তু হচ্ছে এগুলো করতে পারে, বাট এটা সেলফ ড্রাইভিং কার একটা লিমিটেড একটা ইয়া। কিন্তু তুমি যদি এবার আরো অন্যান্য বিষয়গুলোর দিকে তাকাও, ঠিক আছে, যে এই যে রিসেন্টলি একটা ব্যাপার লক্ষ্য করেছে কিনা, আমরা অনেক সময় কথাবার্তা বলি, পরে দেখা যায় যে ওই মুখে কথাবার্তা বলি, হয়তো বা আমাদের মাইক্রোফোন বা কোনো ডিভাইসের এইরকম কোনো একটা মাধ্যমে ডাটা কালেক্ট হতে থাকে, তোমার ইউটিউবে সাজেশন চলে আসে, তুমি হয়তো একটা সার্চ করলাম, ইউটিউবে সাজেশন চলে আসে তুমি যেটা নিয়ে কথা বলতেছিলে। অনেক মানুষ এটা অবজার্ভ করেছে। আচ্ছা, তো ঘটনাটা হচ্ছে এই রেটে যদি আমরা আমাদের ইন্টেলিজেন্স, এবং দেখা গিয়েছে যে হচ্ছে রোবট নিয়ে যারা হচ্ছে ইয়ে করে, মানে রোবট গুলো দেখা যাচ্ছে কি প্রথম প্রথম এটা আনসুপারভাইজ লার্নিং এর আর কি একটা প্রসেস, যে প্রথমে দেখা যায় যে সে কোনো একটা বাধা
তাকে ছেড়ে দেওয়া হয়, সে প্রথমে বাধাটা অতিক্রম করতে পারে না, সে দেখা যায় হচ্ছে যে কিভাবে হাঁটতে হবে, কিভাবে বাধাটা অতিক্রম করার জন্য ভালো হয়ে সেরকম কয়েকবার ব্যর্থ হয়, তারপরে দেখা যায় হচ্ছে যে সে বুঝে যায় যে অ্যাকচুয়ালি সে কেন ব্যর্থ হচ্ছে, পরে নিজে এটা সেলফ লার্নিং, হ্যাঁ সেলফ লার্নিং অলরেডি এক্সিস্ট করতেছে। তো তোমার সেলফ লার্নিংটা যদি আরো কিছু প্যারামিটার তার মধ্যে কাজ করে এবং আরো কিছু বিষয় নিয়ে, কারণ রিসার্চাররা থেমে থাকবে না, আজকে একজন রিসার্চার একটা কাজ করছে, আমি একটা জিনিস নিয়ে রিসার্চ করবো, আমি কিন্তু আরো ডেভেলপ করার চেষ্টা করবো, আমার পরে যারা তারা আরো ডেভেলপ করার চেষ্টা করবে। রিসার্চারের কাজ এটা, রিসার্চারের কাজ এটা না যে সে আরো ডেভেলপমেন্ট এখন বন্ধ রাখবে, যে যাও যা হয়েছে এবার বন্ধ। এটা তো আসলে যারা ইনভেস্ট করবে যেসব কোম্পানি, তারাও চাইবে হচ্ছে যে এটা আরো সামনের দিকে আগা যায়। এখন এখন আমি আসবো হচ্ছে যে এই আসল থ্রেডটাতে, কিভাবে থ্রেড, সেটা হচ্ছে এক পর্যায়ে যখন এই সেলফ লার্নিংটার রেভলিউশন হতে থাকবে, আরো একটা স্টেজ বা আরো দুটা লেভেল এটা ক্রস করবে, তখন কিন্তু আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সেরই কিন্তু একটা সূচনা হয়ে যাবে, যে পর্যায়ে হচ্ছে দেখা যাবে যে মেশিন নিজে নিজেই সেলফ কগনিশন বা মানে এটা কি বলে যে কনসাস হওয়া কিন্তু শুরু করবে, এবং কনসাসনেস ব্যাপারটা কিন্তু কয়েক লেভেলে, চেতনা বলি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যে নিজেদেরকে জানি যে হ্যাঁ আমি আমি সচেতন, তুমি জানো যে তুমি জাহিদ হাসান, তুমি একটা মানুষ, তুমি নিজেকে কগনিজেন্স করতে পারো, নিজেকে কি রিকগনাইজ করতে পারো, সেলফ রিকগনাইজ করা, আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস কিন্তু চলে আসবে। এটা কিন্তু কিছু যেমন কিছু জটিল ইনঅর্গানিক যৌগ মিলেই কিন্তু একটা অর্গানিক লাইফের উৎপত্তি হয়ে যায়। জাস্ট একটা অর্গানিজমকে আমি যদি এখন সিম্পলি বলতে হয় যে তুমি একটা জিনিসকে যত একটা জটিল ফর্ম দিবা, এটার মধ্যে একটা জটিল লেয়ার দিবা, সেটার ইমার্জেন্সটা বা সেটার চেহারা কিন্তু পরে দেখা যাবে যে পাল্টে যায়। ওকে, তো এই সেম ঘটনাটা কিন্তু যখন একটা জটিল প্যাটার্ন তৈরি আমরা করতে পারবো, কারণ আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে নিউরাল, মানে এটাকে কি জানে বলে, হ্যাঁ ডিপ লার্নিং এ হচ্ছে নিউরাল এটা কি জানি, মানে যাই হোক, তো আর্টিফিশিয়াল মানে নিউরাল যেটা, ঠিক আছে, নিউরন যেটা, সেই জিনিসটা ডেভেলপমেন্টে কি হবে, তখন কিন্তু হচ্ছে তোমার আনসুপারভাইজ লার্নিং এবং হচ্ছে যে এই নিউরাল নেটওয়ার্ক মিলে তখন কিন্তু একটা সেলফ কনসাস হতে মেশিনের কিন্তু আর বাকি থাকবে না, এবং সেই ক্ষেত্রে তখন তারা কিন্তু যে ডিসিশনটা মেক করবে এটা কিন্তু টোটালি মেশিন লেভেলের একটা কনসাসনেস অনুযায়ী তারা কিন্তু ডিসিশন মেক করবে। বানর বা শিম্পাঞ্জি যেরকম মানুষ হওয়াকে বাধা দিয়ে রাখতে পারে নাই, ঠিক না? তারা যদি পারতো তাহলে কিন্তু মানুষের এভলিউশনকে বাধা দিয়ে রাখবো। আমরা পারবো না আমাদের চেয়ে যারা ইন্টেলিজেন্ট হয়ে যাবে তাদেরকে কন্ট্রোল করতে। আমরা এটাকে কিছুদিন মানে জিনকে আমরা বাক্সবন্দি করে রাখতে পারবো, কিন্তু কোনো না কোনো একটা পয়েন্টে কোনো না কোনো ভাবে সেটা কিন্তু ছাড়া হবেই, সে কিন্তু ছাড়া পাবে এবং সে কিন্তু হচ্ছে যে এটা ইয়ে হয়ে যাবে। তো ঘটনাটা হচ্ছে এখনো আমাদের যারা নীতি নির্ধারক বা যারা নীতি নির্ধারণ কি অ্যাকচুয়ালি যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে তাদের মধ্যে এই ব্যাপারটা আসলে তৈরি হয়নি। আমি একজন রিসার্চার বা আমি যার ফান্ডে বা যে জায়গায় কাজ করছি রিসার্চ করছি, আমি কিন্তু ওইটা নিয়ে রিসার্চ করছি না যে আসলে এটাকে কিভাবে আমরা ইয়ে করব, কন্টেইন করব, বরং আমি হচ্ছে এটাকে কিভাবে ওই পর্যায়ে নেওয়া যায় সেটা নিয়ে কিন্তু আমি রিসার্চ করব। এইভাবে রিসার্চ করলে এত টাকা আমার কাছে আসবে, ওইটা রিসার্চ করার জন্য কিন্তু কেউ আমাকে টাকা দিচ্ছে না, ওইটার জন্য আমি চিন্তা ভাবনা করে সময় নষ্ট তাই আমি করতেছি না। তো ব্যাপারটা হচ্ছে যেটা আপাতত আমাকে বেশি ফিডব্যাক দিতেছে, আমরা ওইভাবে কিন্তু জিনিসগুলো ডেভেলপ করে যাচ্ছি, এবং এক পর্যায়ে আরেকটা জিনিস আমি তোমাকে অ্যাড করি, সেটা হচ্ছে এইরকম জিনিস যদি ডেভেলপ হয়, লাইক আমি যদি তোমাকে বলি যে আমরা আমরা 30-40 বছর আগেও এমন ধরনের গেম, লাইক এটা হচ্ছে যে ওই টেট্রিস বা মনে করো হচ্ছে যে ডিএক্স বল টাইপের গেম ছিল, পং বা এরকম টাইপের, এমন মানে খুব মানে সিম্পল গেম ছিল, কিন্তু এই এই কয়েক দশকের মধ্যে 2-3 দশকের মধ্যে আমরা এমন সব গেম তৈরি করেছে যেটার সাথে রিয়েলিটি প্রায় মিলে যায়, রিয়েলিটির খুব কাছাকাছি হয়ে যায়, এবং আগামী আরো 1-2 দশকের মধ্যে দেখা যাবে হচ্ছে আমরা লাইক ভার্চুয়ালি আমাদের ব্রেনের সাথে হয়তো বা ইয়া হয়ে যাবে ইন্টারফেস, মানে আমরা মানে এরকম আমরা ইয়ে করতে পারবো, ঠিক আছে, রিয়েলিটির সাথে পার্থক্য থাকবে। তো আমার কথা হচ্ছে অলরেডি নিক বস্ট্রমের সিমুলেশন একটা থিওরি আছে যে অলরেডি তো এমন হতে পারে যে আমরা কোন একটা সিমুলেশনের মধ্যে বসবাস করছি,
হ্যাঁ, কোনো একটা ইন্টেলিজেন্ট বিং এর বা অলরেডি আমরা হচ্ছে যে তাদের আসলে আমরা সিমুলেশনেরই একটা অংশ, ঠিক আছে, যে অলরেডি আমরা যে সিমুলেশনের অংশ না এটা কিন্তু ইয়ে করতে পারবো না। তার চেয়ে এবং এটা খুব ইন্টারেস্টিং একটা থিওরি। আমরা যদি এটা ওই যে ম্যাট্রিক্সের মতো আর কি, রাইট ম্যাট্রিক্স রাইট মতো। রাইট অনেকটা হ্যাঁ, ম্যাট্রিক্স এর মতো। এবং ম্যাট্রিক্স আসলে এটা কেন খুব ইম্পর্টেন্ট একটা ফিল্ম, এখানে কিন্তু সবগুলা আইডিয়াকে খুব সুন্দর ভাবে, মানে আমরা যে ফিউচারের যে প্রবলেম গুলা নিয়ে কথা বলতেছি, এটা 20 বছর আগের ফিল্ম, কিন্তু বেশ অ্যাডভান্স। এবং এরা কিন্তু পুরো ব্যাপারটাকে আসলে মেনশন করে দিচ্ছে একটা কাহিনীর মধ্যেই, যে আমরা অ্যাকচুয়ালি সিমুলেশনে বসবাস হয়তো করতেই পারি, এমনকি এই সিমুলেশনটা আমরা যে থ্রেডের কথা ভাবতেছি তাদেরই তৈরি করা কিন্তু একটা সিমুলেশন হতে পারে। আমি বলছি না, আমার আমার নট নেসেসারিলি আমি এখন হচ্ছে যে আমি যে কথা বলতেছি আমি মাহাদি, আমি একটা সিমুলেশনের অংশ। ধরো এটা নট নেসেসারি লাইক দ্যাট, ঠিক আছে, এটা ধরো আমরা ইউনিভার্স লেভেলে যদি চিন্তা করি সেটা সিমুলেশনের অংশ হইতেও পারি আমরা, কিন্তু ধরো এটা বাদ দাও। কিন্তু আগামী 5 বছর, 10 বছর, 15 বছর পরে যখন মেশিন অধিকৃত করে ফেললো, হ্যাঁ, আমাদের আমাদের সবকিছু, তখন হচ্ছে আমরা কিন্তু একটা সিমুলেশনের পার্ট হয়ে যেতে পারি। আমাদের কিন্তু ফ্রি উইল নাও থাকতে পারে, আমরা কিন্তু ম্যাট্রিক্সে যেতে পারি যেখানে মেশিনরা মানে হিউম্যান স্লেভ হয়ে যাওয়ার সম্ভাবনা, যদি আমরা বেঁচেও থাকি, যদি আমাদের কনসিয়াসনেস কোনো আর্টিফিশিয়াল ওয়েতেও আমরা বেঁচেও থাকি, সেটা কিন্তু আর তার কি মানে হলো যে আর না থাকলে না এরকম একদম যদি জিরো হয়ে হয়। যেতে পারে, কারণ মেশিন ডিসিশন, কারণ আমরা কিন্তু আমাদের চেয়ে মেশিন অনেক বেশি এফিশিয়েন্ট, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেশি, আমাদের কিন্তু কোনো ভ্যালুই নেই। তোমার ধরো একটা পিঁপড়ার ভ্যালু তোমার কাছে কি? পিঁপড়া বা মৌমাছির ভ্যালু হচ্ছে একমাত্র সে হয়তো বা পরিবেশে কোনো একটা কাজ আসতেছে, তাও পরিবেশে কেন কাজ আসতেছে তোমার স্বার্থ কি? তুমি কার্বন বেসড একটা প্রাণী, সেও কার্বন বেসড একটা প্রাণী, বাট একটা মেশিনের সাথে কিন্তু আমাদের কোনো ইকোসিস্টেম নেই, মেশিনের সাথে আমাদের কোনোই ডিপেন্ডেন্সি নেই। তো মেশিন আমাদেরকে কিন্তু একটা থ্রেট হিসেবে আমাদেরকে জাস্ট ইলিমিনেট করে দিতে পারে, আবার অ্যাকচুয়ালি আমাদেরকে কোনো কেয়ারই না করতে পারে। এমন হতে পারে পৃথিবী থেকে তারা চলে গেল, এমন হতে পারে, কথার কথা। কিন্তু হাইলি লাইকলি যে আমাদের অস্তিত্ব থাকবে না, মেশিন আমাদের আসলে কে ইয়ে করে ফেলবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, এটা হলো যে আপনার এখন যেভাবে আগাচ্ছে সেভাবে ফিউচারের একটা সম্ভাবনার কথা বললেন আর কি। তো ফিউচারের সবচেয়ে থ্রেটেনিং সম্ভাবনা, এবং যেটা নিয়ে আসলে মোটামুটি স্টিফেন হকিং, এলন মাস্ক বা অনেকেই আসলে ইয়ে করে গেছে, ঠিক আছে, মানে বিল গেটস সহ বা বলেছে। এবং আসলে এইটা গ্লোবাল ওয়ার্মিং তো আরো কিছুটা সময় লাগবে, কিন্তু এইটা সবচেয়ে কাছাকাছি থ্রেট এবং সবচেয়ে বড় থ্রেট, এক্সিস্টেন্সিয়াল থ্রেট হিউম্যানিটির জন্য, ব্যাপারটা কি। আচ্ছা, ধরেন কোনো কারণে কোনোভাবে মানুষ এই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সটাকে দমায় রাখে, হ্যাঁ, সেক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং, মানে সেক্ষেত্রে ফিউচারটা কেমন হতে পারে? গ্লোবাল ওয়ার্মিং তো হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানুষ যে হোপ নিয়ে, কিছু কিছু হোপ মানুষের মধ্যে কাজ করে, সেক্ষেত্রে হোপফুলনেস এর ওই জায়গাতে তাকাতে হবে। যেমন ব্যাপারটা হচ্ছে মানুষ, ধরো মানুষ এইজিং কে রিভার্স করার বা এরকম কিউর বের করলো, মানুষ হচ্ছে যে স্পেস এক্সপ্লোরেশনের মাধ্যমে পৃথিবী তো ডিকে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, আমি ম্যাগনেটিক ফিল্ড বা গ্লোবাল ওয়ার্মিং কথা বললাম, একটা বিকল্প মার্স বা অন্যান্য জায়গায় কি করলো, একটা স্পেস কলোনি, সেখানে বিকল্প পৃথিবী তৈরি করলো। এই ব্যাপারগুলো তখন হচ্ছে মানুষের অ্যাডভান্সমেন্ট, মানে আমার শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আমার অর্থাৎ অ্যাডভান্স টেকনোলজি আমার স্বার্থে ইয়া কাজে আসলো। কিন্তু তোমাকে একটা মজার জিনিস বলি বা একটা দুঃখের বিষয় বলি। মজার জিনিসটা হচ্ছে এরকম যে তুমি যে জায়গাটাতে বলতেছো যে আমি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স কে বা এটার উত্থানকে আমি সামহাও আগে থেকে আমরা ইয়ে করে ফেললাম, তারপরেও যেটা একটা সমস্যা সেটা হচ্ছে ফিউচারিস্টদের মধ্যে একটা অংশ আছে যারা মনে করে যে মানুষ যদি অনেকটা সাইবর্গের মতো, মানে মেশিন দিয়ে ইন্টিগ্রেটেড হয়ে যায় মানুষের কিছু অংশ, যেমন রিসেন্টলি এলন মাস্ক নিউরালিঙ্ক ইয়ে করছে, এই এলন মাস্ক ইয়ে করছে নিউরালিঙ্ক, সেটা কি মানুষের ব্রেনের সাথে হচ্ছে একটা চিপ বসে দেওয়া হলো, সেটা কি করতেছে বিভিন্ন ভাবে, ধরো আমাদের রোগ প্রতিরোধ বা রোগ টোগ নির্ণয় করা বা এটা সমস্যা ইয়ে করা, এরকম অনেক কিছু সে করতে পারবে। কিন্তু এইটারই একটা জায়গা আছে, এইটারই একটা ভিশন আছে, সেটা হচ্ছে যদি ইলন মাস্ক আসলে পুরোপুরি এটাতে বিশ্বাস করে বলে মনে হয় না, তার কথাটা মনে হয় পুরোপুরি বিশ্বাস করে, তবে
এইটারে কিছু আবার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মেশিনের সাথে মানুষের সিঙ্গুলারিটি, অর্থাৎ মানুষ আর মেশিন যে যে পয়েন্টে গিয়ে আসলে ইন্টিগ্রেটেড হয়ে যাবে, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে মানুষ যদি মেশিনের সাথে হচ্ছে ইন্টিগ্রেটেড হয়ে যায় এইভাবে, তাহলে তো দেখা যাবে অ্যাকচুয়ালি মানুষ মেশিন হয়ে গেল। ব্যাপারটা ঠিক এরকম হলো না যে হচ্ছে যে আমি মানুষ হিসেবেই আরো দীর্ঘ একটা জীবন পেলাম বা আরো সুস্থ থাকলাম বা ঠিক আছে এইরকম আমি 100 বছর বাঁচি, আমি 200 300 500 বছর বছর বাঁচলাম, বা হয়তো বা আমি আর একটু এনহ্যান্সড কিছু এবিলিটি নিয়ে বাঁচলাম, ঠিক এইরকম হলো না। বা মানুষেরই মানুষ হিসেবে আরো কয়েক ধাপ উৎকর্ষ সাধিত হলো, বা হ্যাঁ ঠিক আছে আমি দেখো টেকনোলজি আমাদের লাইফের পার্ট এন্ড পার্সেল, আমার এটা বডিতে একটা অংশ হয়ে যেতে পারে, বাট আমি আমার বায়োলজিক্যাল কিছু লিমিটকে ক্রস করে, আমি বায়োলজিক্যাল লিমিটকে ক্রস করে আমি আসলে নতুন কোনো বায়োলজির জন্ম নিব, নাকি অ্যাকচুয়ালি আমি আসলে মেশিনেরই একটা পার্ট হয়ে যাব, বা আমি মেশিনই হয়ে যাব, বা মেশিনই আমার একটা পার্ট হয়ে যাবে। তো মেশিন যদি আমার পার্ট হয়ে যায়, মেশিন তো আসলে আমার একটা পার্ট নিয়ে তো আসলে কোনো কাজ হবে না, মেশিন আমার পুরা পার্টি হয়ে যাবে, দেন আমারই অস্তিত্ব থাকবে না, ও পুরাটাই তো মেশিন হয়ে যাবে, তা আলটিমেটলি আবার আগের মতনই ব্যাপারটা হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হচ্ছে যে বায়োবট মানে হলো গিয়ে মানুষের সাথে রোবটের ইন্টিগ্রেশন হলে সেটা আলটিমেটলি মানুষ থাকবে না, আর মানুষই থাকবে না, এটা কিন্তু এক পর্যায়ে রোবটটাই হয়ে গেল, ঠিক না? রোবটই সাইবর্গ আর কি, মানে রোবট সাইবর্গ যদিও হলো, না বলি। দেখো সাইবর্গ কিন্তু একটা ইন্টারমিডিয়েট একটা বিষয়, এবং সাইবর্গ কিন্তু দেখো আমি তোমাকে বলি যে আমার যখন একটা ইন্টিগ্রেটেড পার্ট মেশিন হয়ে যাবে, তখন কিন্তু হচ্ছে আমি থাকবো কি একটা বায়োলজিক্যাল পার্ট, মেশিন থাকবে হচ্ছে একটা ইয়ে পার্ট। মেশিন যখন আরো বেশি এফিশিয়েন্ট হয়ে যাবে, ফার্স্ট যে সাইবর্গ সেটা বাদ দাও, সেকেন্ড জেনারেশন সাইবর্গ সেটা কিন্তু, বা থার্ড জেনারেশন সাইবর্গ সেটা কিন্তু হচ্ছে যে আরো এফিশিয়েন্ট হয়ে যাবে, সেটা কিন্তু দেখা যাবে বায়োলজিক্যাল পার্টটাকে আননেসেসারি মনে করবে, কারণ তাকে কিন্তু বারবার বায়োলজিক্যাল পার্টটার সাথে ইয়ে করতে হইতেছে। এবং আমার বায়োলজিক্যাল, দেখো বায়োলজিক্যাল যেমন মানুষের যে ব্যাপারটা, মানুষের কিন্তু বায়োলজিটা এমন যে মানুষের একটা লিমিট আছে, বা মানুষের গ্রোথটা ঠিক মেশিনের মতন এক্সপোনেনশিয়াল রেটেড না। হ্যাঁ, তুমি যদি লক্ষ্য করে যে হাজার বছর ধরে মানুষ কিন্তু মানে ক্ষুদ্র ক্ষুদ্র চেঞ্জ আনতে পারে, কিন্তু একটা মেশিনের কিন্তু হাজার বছরের দরকার নেই, মেশিনের শুরু হচ্ছে যে 200 300 বছর আগে, আর ইন্টেলিজেন্ট মেশিনই শুরু হয়েছে যে কয়েক দশকের মধ্যে। আর আমরা বলতেছি যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স 10-15 বছরের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো তাহলে মেশিন যখন আমাদের এভাবে ইন্টিগ্রেটেড হবে, সেই মেশিন তো অলরেডি তার শুরুটাই তো অনেক উন্নত একটা পর্যায়ে, সেটা তো আসলে ডেভেলপ করতে তার ইয়ে হতে তো খুব একটা সময় লাগবে না। তো তাহলে মানুষের এটার সাথে ইন্টিগ্রেটেড হয়ে বরং মেশিনের জন্য হয়ে যাবে একটা ঝামেলা। বুঝতে পারছো তো? আমরা আলটিমেটলি আমাদের কিন্তু কোনো ফিউচার থাকতেছে না। সো যে জায়গাটাতে আমরা বলতেছিলাম যে তুমি আইসোলেট করে ফেললাম ইয়াকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে, এরপরেও দেখা যাবে যে মানুষের আমাদের যে অংশটা আছে, এদের কিছু কিছু কোম্পানি কিছু কিছু লোক চিন্তা করবে যে আমি এখন এই কি করলাম, মানুষের সাথে এই জিনিসটা ইন্টিগ্রেট করে দিলাম, সাইবর্গ বানাইলাম। হয়তোবা মজার কথা বলি, হয়তোবা দেখো এলন মাস্ক বলতেছে যে সে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো একটা থ্রেটের বিষয়, দেখা যাবে যে সেই বেটাই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রেটটা আসলে তৈরি করে ফেলছে, সে মানুষের ডেভেলপমেন্টের কথা বলে বা এটা পেতে যায়। হ্যাঁ, তারা তো নিজেরা এই প্রসেসের সাথে জড়িত, তারা এটার সাথে জড়িত, তারা তো এটাকে এমন কোন, দেখো সে এইটারই কিন্তু ডেভেলপমেন্ট ঘটেছে, কিন্তু সে কি এমন কোন স্টেপ নিছে বা এমন কোন কাজ করছে যে এইটাকে কন্টেন্ট বা এইটার একটা সলিউশন সে ইয়ে করতে পারবে? সে চাইলে কিন্তু এখন তার, সে বিলিয়নিয়ার, সে এখন পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তির একজন, সে চাইলে কিন্তু এরকম একটা জিনিস করতে পারে। সে তার স্পেস এক্স আছে, তার টেসলা আছে, তার বোরিং কোম্পানি আছে, তার হলো গিয়ে নিউরালিঙ্ক আছে, তার হচ্ছে যে ওই সোলার পাওয়ারের জন্য কি জানি আছে আর একটা কোম্পানি আছে, তার এরকম 5টা 6টা কোম্পানি, বড় বড় কোম্পানি আছে। তাহলে তার এরকম কোন কোম্পানি নাই কেন যেটা সে মানব জাতির থ্রেটের কথা বলে, এত বড় করে বলে? তাহলে সেইটাকে ঠেকানোর কোন কোম্পানি তার নাই কেন? সেরকম একটা কোম্পানিতে সে টাকা পয়সা বিনিয়োগ করুক। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে এখানে আমি আপনার একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, এটা হলো গিয়ে ধরেন আপনি একটা কথা বললেন যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের সম্ভাবনার কথা, ওইভাবে ওইটা যদি হয় তাহলে ওই ক্ষেত্রে মানুষের অস্তিত্ব হুমকির মুখে। আবার মানুষ যদি মেশিনের সাথে ইন্টিগ্রেটেড হতে চায় তাহলে মানুষ তো আর মানুষই থাকে না। তা আলটিমেটলি হোয়াট ইজ দ্য ওয়ে আউট, মানে তাহলে মানুষের আসলে কি করা? আচ্ছা, এটা আসলে জাহিদ, আমি আসলে এটার সলিউশন এইভাবে দিতে পারবো না, কিন্তু
বা এই মুহূর্তে আমি বলা যায় যে আসলে অত ভালোভাবে বলতে পারবো না। তবে আমি যেহেতু এই জিনিসটা বলেছি যে এই রিলেটেড একটা ব্যাপার নিয়ে আসলে আমি চিন্তা ভাবনা করার ট্রাই করি, আমার কাছে এই মুহূর্তে যে ভাষা ভাষা ব্যাপারটা মনে হয় সেটা থেকে যদি বলি সেটা হচ্ছে এরকম। আমি পার্সোনালি হচ্ছে যে মানে আমি পার্সোনালি প্রথমে যে ব্যাপারটা মনে করি সেটা হচ্ছে যে মানুষের এই আন্ডারস্ট্যান্ডিংটা প্রয়োজন যে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্টটা কোন ধরনের ডেভেলপমেন্ট আমি ঘটাবো এবং কোন ধরনের ডেভেলপমেন্টকে আমি কন্টেইন করার জন্য অবজারভেশনটা বা কাজটা আমি কিভাবে করব। মানে এইটার যে একটা রেগুলেশন, ঠিক আছে, এই রেগুলেশনটা প্রথম কথা হচ্ছে যে জরুরি, এবং এই রেগুলেশনটা অ্যাকচুয়ালি পলিটিশিয়ান লেভেলের কোনো পলিসির রেগুলেশন না। এটা আগে প্রথমে হচ্ছে যে রিসার্চার যারা বা এটা নিয়ে যেসব জায়গায় যারা কাজ করছে এবং অ্যাকচুয়ালি এটা নিয়ে যে বিজনেসম্যানরা কাজ করছে। দেখো আজকে ইলন মাস্কের মতন মানুষ কিন্তু যা চায় তাই করতে পারবে। আমি আমি কোন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করলে আলটিমেটলি দেখা যাবে আমি যার কাছ থেকে ফান্ড নিতেছি সে তার আবার যার কাছ থেকে ফান্ড নিতেছে সে আবার কিন্তু আলটিমেটলি ইলন মাস্কের কাছ থেকে ফান্ড নিতেছে। এখন তাহলে আমি এমন একটা কাজ করলাম যেটা যার কাছ থেকে যার ফান্ডে আমি কাজ করতেছি, ধরো একটা কাজ করতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, এটা দিয়ে মনে করো যে কয়েক কোটি টাকার কাজ বা কয়েক কোটি টাকার ফান্ড আমাকে বসায় রাখছে। ধরো আমাকে 1 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা 1 কোটি টাকা দিয়ে বসায় রাখছে। এখন আমি 1 কোটি টাকা দিয়ে যা করব, ইলন মাস্কের হলো গিয়ে কয়েক বিলিয়ন ডলার আছে, তো তার ডেভেলপমেন্ট আমি থামায় রাখতে পারবো না। মানে প্রবলেমটা হয়ে গেছে প্র্যাকটিক্যালি এই জায়গায়। আচ্ছা এইবার তুমি আসো যে কিভাবে করা উচিত বা কিভাবে করা উচিত। ধরো এই জায়গাটাতেই করা উচিত যে আসলে যারা এই বিষয়টাকে বুঝতেছে ভাবতেছে তারা আসলে এইটা নিয়ে যে রিসার্চটা চালাইতেছে সেই জায়গায় হচ্ছে যে আসলে তাদের কিছু রেগুলেশন তৈরি করা উচিত। যে আমরা আমাদের যেভাবে মেশিন গুলোকে আনসুপারভাইজ লার্নিং এর মাধ্যমে ট্রেন আপ বা যেভাবে ছড়ায় যাচ্ছে বা যেভাবে এই জিনিসগুলো করা হইতেছে, এই জিনিসগুলোর একটা রেগুলেশন দরকার। এটা হলো কি নাম্বার 1 ব্যাপার। নাম্বার 2 ব্যাপার হচ্ছে যে সিঙ্গুলারিটির যে ব্যাপারটা, যে এটা মানুষেরই হচ্ছে যে সেক্ষেত্রে আবারও সিমিলার একটা ব্যাপার আসতেছে সেটা হচ্ছে যে সিঙ্গুলারিটি নিয়ে রিসার্চ বা সিঙ্গুলারিটি নিয়ে না আগায় মানুষকে আগে হচ্ছে যে মানুষের ফিউচারটা নিয়ে আগানো উচিত। যেমন হচ্ছে যে মানুষের যে ধরো ইলন মাস্ক আবার যে ইয়েটা করছে নিউরালিঙ্ক, সেই নিউরালিঙ্ক জিনিসটা মোটামুটি আছে, ভালো আছে, বাট নিউরালিঙ্কের সুপারভাইজড এখানে লার্নিং এর কিছু বিষয় আছে যে আসলে জিনিসটা আনসুপারভাইজড হবে না, জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে সুপারভাইজড হবে। এটা একটা ওয়ে। সেকেন্ড, থার্ডলি আরেকটা ব্যাপার আসতেছে সেটা হচ্ছে যে আমি মানুষের ডেভেলপমেন্টে আমি যে এটা ন্যানো পার্টিকেল, ঠিক আছে, মানে ন্যানো টেকনোলজির ইউজটা বলা যায় না সেখান থেকে হতে পারে, বাট ন্যানো টেকনোলজির থ্রেটটা মোটামুটি মডারেটলি সবচেয়ে কম হওয়ার কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। কারণ ন্যানো পার্টিকেলে আসে হচ্ছে যে সেটা আসলে বড় কিছু যদি ওটার সাথে যদি কানেক্টেড না থাকে, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে এটা আসলে আমাদের কোনো মানে আমাদের জাস্ট যেভাবে আমরা চাচ্ছি সেভাবে রেগুলেট করতে পারতেছি, এটা জাস্ট এরকম কোনো থ্রেট তৈরি করতে পারবে না যদি না এটা বড় কোনো কিছুর সাথে হচ্ছে যে কোনো আবার কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকেই যদি হচ্ছে যে আবার এটা ইয়া না হয়, ঠিক আছে, মানে প্রোগ্রাম না হয়। আচ্ছা ফাইনালি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে মানুষের অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টটা মানুষ হিসাবে রাখার চিন্তাটা আসা উচিত যে আমি আমি হিউম্যান লাইফের ডেভেলপমেন্ট ঘটাবো, আমি হিউম্যানিটি নেক্সট এভলিউশনটা আমরা তৈরি করব, ঠিক আছে। কিন্তু এই চিন্তাগুলা আমি যেটা বলতেছি এই চিন্তাগুলো যদি একজন বিজনেসম্যানদের হাতে চলে যায় তাহলে আসলে যেভাবে যা কিছু হচ্ছিল সেভাবেই আসলে সেই গতিতে সেই ফিউচারে আসলে আমরা চলে যাব। কারণ বিজনেসম্যান যেভাবে বিজনেসম্যান হয়েছে এই পৃথিবীতে এই সময় পর্যন্ত সেই জায়গায়, এবং এদের মধ্যে সবচেয়ে ভালো উদাহরণ হলো গিয়ে বিল গেটস বা ইলন মাস্ক, তারাই যদি না পারে তাহলে আসলে কে পারবে, ঠিক আছে। এবং পৃথিবীটা হয়ে গেছে আসলে এরকম 1 ম্যান 2 ম্যান
বা গ্রুপ অফ মানে অল্প লঘিষ্ঠ মানে সংখ্যাগরিষ্ঠ খুবই অল্প কিছু মানুষের দ্বারা তৈরি একটা ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি, যেখানে হচ্ছে যে আমাদের কিছু করার আসলে এখানে আমরা অনেক আগে এই জিনিসটা তো আমি তো বললাম যে আমরা রাইটটা ছেড়ে দিচ্ছি। কথা হচ্ছে যে এখন তারা যদি এভাবে ভাবতে পারে, তাদের কেউ কেউ এভাবে ভাবে, কিন্তু আলটিমেটলি তারা যদি জায়গায় ব্যর্থ হয় তাহলে দেখা যাবে যে আসলে আমরা টোটালি ব্যর্থ হয়ে যাবো। এবং যে জায়গাটাতে ভাবতে হবে সে জায়গাটা হচ্ছে এটাই যে আমরা মানে কালেকটিভলি আমরা মানব জাতি হিসেবে কিভাবে সাস্টেইন করব, কিভাবে আমরা গো অন করবো, কিভাবে আমরা হচ্ছে যে আমাদের জায়গা থেকে আমরা নেক্সট এভলিউশনটা আনবো, মেশিনের জায়গা থেকে না। ঠিক আছে, ব্যাপারটা কি এটা? আচ্ছা, এখানে আমি আমার একটা অবজারভেশন বলি সাথে, হলো কি আপনি যেভাবে বললেন যে এভাবে যদি রেগুলেশন করে, রেগুলেশন একটা কথা একটা একটু সেটা হচ্ছে মেশিন মেশিন চাইলে মেশিন নিজেই নিজে এভলিউশন ঘটাতে পারবে, কিন্তু মানুষের এভলিউশন ঘটানোর আসলে দায়িত্বটা মানুষের উপরে পড়বে। আর মানে মেশিনকে তুমি বাইরে পাঠিয়ে দাও, মেশিনের ডেভেলপমেন্ট আর মানুষের ডেভেলপমেন্ট বা মেশিনের ফিউচার যে আসলে মানুষের ফিউচার না, এটা এই সিম্পল ব্যাপারটাকে আসলে মানুষের বুঝতে হবে, মানুষের অনুধাবন করতে হবে। আর এই ব্যাপারটা নিয়ে মানুষ কেন কনসার্ন না, কেন মানুষ ইয়ে করতেছে না, কারণ হি উইল নট লিভ ফর এভার, এটা সে ধরে নিচ্ছে। বাট সে সামহাও আগামী 10 বছরের মধ্যে এই ইমোর্টালিটি, বায়োলজিক্যাল ইমোর্টালিটি বা এরকম কোনো কিছু একটার সম্ভাবনা তৈরি হলো। ঠিক আছে, লেটস সে আগামী 10 বছরে আমরা যেভাবে আছি সেভাবে থাকলাম, আমাদের কোনো থ্রেট নাই, কিছু নেই, আমরা নিজেদের মতন করে সবকিছু ইয়ে করতেছি। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম 10 বছরের মধ্যে যদি 15 বছরের মধ্যে যদি আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্স যাই বলবো, এটার যদি একটা সময় চলে আসে, তাহলে কিন্তু এই কথাটাও বলা যায় যে প্যারালালি আমরা ওই আর্টিফিশিয়ালি হোক বায়োলজিক্যালি হোক আমরা কিন্তু হচ্ছে একটা ধারা পাওয়া যাব, একটা ওয়ে পাওয়া যাব রিভার্স এজিং এর বা ফাউন্টেন অফ ইউথ এর বা ইমোর্টালিটি। ঠিক আছে, তখন কিন্তু আমরা কিন্তু হচ্ছে চাইবো যে আমাদের ফিউচারটাকে ইয়ে করতে, সাস্টেইন করতে, বা আমরা যেহেতু আমরা বাঁচবো, যখন আমার একটা ফিউচার আছে, কথা বুঝো, যখন আমি দেখবো যে না আমি পারবো, আমি বাঁচতে পারতেছি, আমার একটা ফিউচার আছে, আমি আরো অনেক ইয়ে করবো, তখন কিন্তু আমার নিজেকে ইয়ে করা, সার্ভাইভ করা, নিজেরকে নিয়ে আমার একটা চিন্তা তৈরি হবে। যখন আমি চিন্তা করবো যে আরে আমার সন্তান, আমার সন্তানের পরের লোকজন, তখন আমি কিন্তু আসলেই কিন্তু আমি কেয়ার করি না, আমি আসলে আমার সন্তানের ব্যাপারে কেয়ার করি না, করলে মানুষ এরকম হইতো না। সহজ কথা, আমরা যদি আসলে পরের জেনারেশনকে কেয়ার করতাম আমরা এরকম হইতাম না। এটা কিন্তু আমরা এমনিতেই বলি পরের প্রজন্মের জন্য আমরা কেয়ার করি না। আচ্ছা, এখানে আপনি এখানে একটা খুবই ইন্টারেস্টিং কথা বলছেন যে আসলে মানুষ অনেক বেশি, যদিও আমরা দাবি করি যে আমরা ফিউচারিস্ট, কিন্তু আমরা আসলে মানুষ ওভারঅল ফিউচারিস্টিক না, মানুষ বর্তমান নিয়েই ভাবে। হ্যাঁ, তো সেই কারণে তারা সবসময় চিন্তা করে যে ভবিষ্যতে ধ্বংস হয়ে যাব। ঠিক আছে, তো আমরা বর্তমানে আমাদের আখেরটা আমি তো মরবই। হ্যাঁ, মরবই, তো আমি আমার আখেরটা ভালো করে গুছাই যাই। হ্যাঁ, আখেরটা গুছাই যাইতে গিয়ে মানে 12টা বাজে পুরো। হ্যাঁ, ভবিষ্যতে 12টা বাজিয়ে দিয়েছে, তারা আবার ওটাকে কন্টিনিউ করে। রাইট, এখন আপনি যেভাবে বললেন যে রেগুলেশনের যে ব্যাপারটা, হ্যাঁ, কিন্তু আমরা যদি আমাদের অভিজ্ঞতার দিকে তাকাই, যে সাপোজ গ্লোবাল ওয়ার্মিং কে ঠেকানোর জন্য এই পর্যন্ত অসংখ্য পদক্ষেপ নেওয়া হয়েছে, বুঝছেন, অসংখ্য চুক্তি, অসংখ্য পদক্ষেপ, অসংখ্য মানে সম্মেলন, অনেক কিছু হওয়ার পরেও পদক্ষেপগুলো কার্যকর হয়নি। মানে অনেক এমন না যে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়নি, হয়েছে, কিন্তু আলটিমেটলি যে যে ধরনের আইডিয়ালিস্টিক চিন্তা ভাবনা নিয়ে সম্মেলনগুলো হয়, কিন্তু দেখা যাচ্ছে যে সম্মেলন শেষ হওয়ার পরে ওয়ার্ল্ডে পাওয়া যায় না। না, সেটাই, ওইটা তার কোনো প্রতিফলনই পাওয়া যায় না এক প্রকার। সেই কারণে আলটিমেটলি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং কি ডেস্টিনেশনের দিকে পৃথিবী যাচ্ছে। হ্যাঁ, তো এটা হলো গিয়ে একটা ব্যাপার। কিন্তু আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, মানুষ এর আগে হাজার হাজার বছর টিকে ছিল পৃথিবীতে, হ্যাঁ, লাখ লাখ বছর টিকে ছিল। তো মানুষের মানে যত বেশি উৎকর্ষতা যত দ্রুত আসছে, মানুষের হুমকিটাও তত দ্রুত বাড়ছে। মানে ব্যাপারটা হলো গিয়ে ইকোনমিক্স এর একটা খুব চমৎকার একটা থিওরি আছে, এটাকে বলা যায় অপরচুনিটি কস্ট। মানে হলো গিয়ে আমার যত অপরচুনিটি, এটার বিপরীতে আমি কোনো না কোনো ভাবে বঞ্চিত, মানে কোনো না কোনো সুযোগকে আমাকে ব্যয় করতে হয়। ঠিক আছে, সাপোজ আপনি
আপনি সাপোজ পড়াশোনা করবেন, আপনি যদি পড়াশোনা ক্লাস পাওয়ার জন্য যদি পড়াশোনা করেন, তাহলে বাকি আপনাকে কোনো না অপশনগুলোকে আমার কিছু বাদ পছন্দ দিতে হবে। হচ্ছে, বাদ হ্যাঁ, দিতে হবে। আপনাকে আপনাকে বিনোদন বাদ দিতে হবে। আপনাকে মাঠে আপনার ফ্রেন্ডরা ক্রিকেট খেলতেছে, আপনি খেলতেছেন, ঠিক আছে, কোনো না কোনো জিনিস আপনি সুযোগ মিস করতেছেন। এখন দেখেন মানুষ উৎকর্ষিত হচ্ছে, মানুষ বিকশিত হচ্ছে, সে কি কি স্যাক্রিফাইস করতেছে? সে গাছ স্যাক্রিফাইস করতেছে, গাছ কেটে ফেলতেছে, সে পরিবেশের ক্ষতি করতেছে, তারপরে সে ইকোসিস্টেমের 12টা বাজাচ্ছে। হ্যাঁ, আলটিমেটলি ওই যে উৎকর্ষ সাধনের যে ব্যাপারটা, ওইটার কারণে কিন্তু একটা জিনিস অ্যাচিভমেন্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি অনেক বিশাল একটা বিষয় কিন্তু ক্ষতিও হয়ে যাচ্ছে। তো আমার কাছে হ্যাঁ, যেটা মনে হয় যে মানুষের উৎকর্ষের ব্যাপারটাকে যদি আরো স্লো করা যায়, যে এখন যতটুকু আমরা আছি ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি। আমি সেটাকে আসলে এই ব্যাপারটা মানে সরাসরি বলিনি, কিন্তু তুমি ভালো একটা পয়েন্ট করেছো, খুবই ভাইটাল একটা ব্যাপার। সেটা হচ্ছে যে মানুষের উৎকর্ষের গতিটা কতটুকু হবে, হ্যাঁ, এইটা মানুষকে রিয়েলাইজ করতে হবে, এবং এটা মানুষকে খুবই সাইন্টিফিক্যালি খুবই ভাবে, এবং এটা খুব কঠিন কিছু না, এটা একেবারেই কঠিন কিছু না। বর্তমানে ম্যাথমেটিক্স বা সায়েন্স যতটুকুই আছে, এটা স্ট্যাটিস্টিক্স ডাটা সায়েন্স যতটুকুই আছে, মানুষের পক্ষে এটা একদমই মনে করো যে আমরা বাংলাদেশে কয়েকজন মিলিয়ে কাজটা করতে পারবো, ঠিক আছে। তো কিন্তু ওই যে এই মানে ধর্মের কথা শুনে কে, বুঝতে পারছো? সেটাই, চোরের না শুনে ধর্মের কাহিনী, ব্যাপারটা এরকম। হুম। হ্যাঁ, তো হ্যাঁ, এটাই আসলে আহ, দেখা যাক কি হয়। তো মানুষের কথা শুনে আলটিমেটলি দেখো, আমার বায়োলজিক্যাল আমার গ্রোথ, আমি এমন ভাবে উন্নতি করলাম যে আমি ধ্বংস হয়ে গেলাম, তো তাহলে আসলে কি এটা উন্নতি? এটা কি ধরনের উন্নতি? না, এটা না, কিন্তু না, আসলে এটা তো উন্নতি আমরা না আসলে। কোনোভাবেই করতে পারবো না। আমার কথা হচ্ছে, হুম, তুমি যতদিন বেঁচে আছো, দেখো মানুষকে কেন আমি ইমর্টাল করতে পারছি না, কারণ মানুষ ইমর্টাল না হলে মানুষ কোনোদিন ভালো হবে না। আমাদের কিছু হুম, হুম, আলোচনায় কিন্তু এটা উঠে আসছে। হ্যাঁ, হয়তো বা ইমর্টাল হইতে চাই, বিভিন্ন সমস্যা আসতে পারে, বা আমরা ভবিষ্যতের কিছু থ্রেট নিয়ে কথা বললাম, কিন্তু সে আদর্শ ভাবে বা ইউটোপিয়ান হইতে যে আমরা ইমর্টাল হলাম, আমরা বায়োলজিক্যালি ইমর্টালিটি সাহিত হলো। হ্যাঁ, তো হুম, এটার হুম, কিছু ওই যে তুমি যে বললা কিছু কস্ট অপরচুনিটি আসবে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা আমাদের ফিউচারের টাকে সিকিউর করলাম বা ফিউচারের দিকে আগে গেলাম, বা এইটা থেকে যদি আমরা আবার এইটার পরবর্তী চ্যালেঞ্জ গুলো সলভ করতে পারি, আমরা সাস্টেন করতে পারলাম। এই হুম, 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 বায়োলজিক্যাল ইমোর্টালিটি বা আমাদের এই ইমোর্টালিটিটা যদি না আসে, তাহলে দেখা যাবে যে বারবারই আমরা এক্সপ্লয়েট করে যাচ্ছি, এক্সপ্লয়েট করে করে কিন্তু আলটিমেটলি আমরা ওই সিনারিওতেই চলে আসি যে সিনারিওতে আমাদের কোনো ফিউচার আর থাকে না। হ্যাঁ, হুম, হুম, তো হুম, যে আসলে পরের জেনারেশনকে স্যাক্রিফাইস করে গেছে, হুম, এবং তারপরের জেনারেশনও দেখা গেছে যে তারপরের জেনারেশনকে স্যাক্রিফাইস করে গেছে, সেক্ষেত্রে হুম, সেই স্পিসিসের, এবং সেক্ষেত্রে যদি হুম, হয়ে থাকে সেটা হিউম্যান, আমরা হুম, 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 আমাদের তো এক পর্যায়ে স্যাক্রিফাইসের তো একটা লিমিট আছে। আমরা তো স্যাক্রিফাইস করতে করতে কোনো এক জেনারেশনে যায়, কিন্তু তারাই স্যাক্রিফাইস হয়ে যায়, ঠিক না? তারাই। রাইট, রাইট। হ্যাঁ, হ্যাঁ, তারা নিজেরাই স্যাক্রিফাইস হয়ে যাবে আর কি। এবং এইটা কেন হচ্ছে, কারণটা হচ্ছে আমরা নিজেদেরকে স্যাক্রিফাইস না করে আমরা ফিউচারকে স্যাক্রিফাইস করতেছি। রাইট, তো রাইট। তো- হ্যাঁ, তো- তো কেন নিজে এখন এইখানে কেন আমাদের ঝামেলাটা হয়েছে করতে, কারণটা হচ্ছে যে ওই যে আমি স্বল্প সময় বেঁচে আছি, এখন হচ্ছে যে আমি যতটা খেয়ে পেটে যতটা হুম, ভাত নিয়ে যতটা ভোগ করে বা যতটা আমি এখান থেকে ক্রেডিট নিয়ে যেতে পারলাম, হুম, এক্সপ্লয়েট হুম, করতে পারলাম, এটাই আমি লাভ মনে করতে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি হুম, এখন তুমি আসলে কতটা খেতে পারবা, বা তুমি একই মোমেন্টে, বা তুমি ধরো 70 বছর, তুমি যেক্ষুনি বাঁচো না কেন, তুমি গতকাল যা হুম, করছো বা একটু কয়েক সেকেন্ড আগে যা করছো, এখন কিন্তু সেটা আবার জিরো, বা হুম, তোমার হুম, পেটে 1 ঘন্টা পরে কিন্তু তোমার খাবার হজম হয়ে গেছে। হুম, হুম, একটা আনন্দের মধ্যে ছিল, 1 ঘন্টা পরে কিন্তু তোমার বিষাদ তোমাকে গ্রাস করে ফেললো, তুমি সুখে নাই। হুম, কারণটা কি? হুম, তুমি কিন্তু জানো যে পরের 1 ঘন্টার মধ্যেও তুমি মারা যেতে পারো। হুম, হুম, তুমি যখন জানো যে তুমি মোটামুটি আসলে তোমাকে মানুষ পিটাইলেও মারলেও এরপরে দেখা যাবে যে তোমার কনসিয়াসনেস কোথাও না কোথাও সেভ হয়ে আছে, তুমি আবার একটা বডি দিয়ে আবারও তুমি আবার ফিরে আসতে পারতেছো। তো হুম, হ্যাঁ, তুমি এখন চাইলে তোমাকে নিজেকে আবার মানে বাঁচতে দিতে চাও না, এটা তুমি করতে পারো, তুমি হলো গেছে যে তুমি তোমার মতন করে কন্টিনিউ করতে পারো, যতদিন খুশি হুম, বেঁচে থাকতে পারো। এখন তোমার যতদিন পর্যন্ত, দেখো, যতক্ষণ পর্যন্ত শ্বাস ততক্ষণ পর্যন্ত আশ, আর যতক্ষণ পর্যন্ত বেঁচে তুমি থাকবা ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি তোমার স্বার্থটা কিন্তু রক্ষা করবে। ততক্ষণ পর্যন্ত তুমি রাইট। চাইবে না যে গ্লোবাল ওয়ার্মিং হয়ে তুমি কষ্ট পাও, মরে যাও, হ্যান হোক ত্যান হোক, তুমি সেটা হুম, চাইবা না।
যতক্ষণ বেঁচে আছে এইটা তোমার মধ্যে কাজ করবেই। এটা জীবনেরই বৈশিষ্ট্য যে নিজেকে রক্ষা করা। তো প্রত্যেকটা জীবিত মানুষই যদি নিজেকে রক্ষা করার স্বার্থটা লক্ষ করে, কারণ দেখো গ্লোবাল ওয়ার্মিং হোক বা সেটা করোনা ভাইরাস হোক, সেইটা আমরা গায়ে কেন মাখাচ্ছি না? কারণটা হচ্ছে আমি এখনো আক্রান্ত হয়ে মরে যাইনি, এই কারণে আমি গায়ে মাখাচ্ছি না, এটাই একটা কারণ। এই জিনিসটা যখন হচ্ছে আমার কন্টিনিউয়াসলি, যতদিন পর্যন্ত আমার মধ্যে কন্টিনিউয়াস আমার এক্সিস্টেন্স থাকবে, ততদিন পর্যন্ত আমি কোনো নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখবো এবং আমার সমাজকেও নিজের সাথে হয়তো দূরে রাখার চেষ্টা করবো। এই জন্যই ইমর্টালিটি জিনিসটা দরকার। ইমর্টালিটি জাস্ট একটা হলো কি, মানুষকে একটা চয়েস দিচ্ছে এবং একটা সিচুয়েশন দিচ্ছে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি এমন না যে সাপোজ আমরা আমাদের ওই কি বলে আমাদের যে ম্যাটেরিয়াল যে ডেভেলপমেন্ট, আমাদের যে ধরেন যেটাকে বলে যে যান্ত্রিক যে ডেভেলপমেন্ট, হ্যাঁ, ওগুলাকে কিছুটা পজ করে আমরা আমাদের বায়োলজিক্যাল ডেভেলপমেন্টের ব্যাপারটা নিয়ে বেশি কনসার্ন দিই। এক্স্যাক্টলি, কারণ এই যান্ত্রিক ডেভেলপমেন্টে দেখা যাচ্ছে যে আমাদের বায়োলজিক্যাল ডেভেলপমেন্টের চেয়ে গতিটা বেশি হয়ে গেছে। তুমি যে কথাটা বলছো, ওই গতিটার এই গতিটা আনম্যাচ হওয়ার কারণেই কিন্তু ওই গতিটা এক পর্যায়ে একদম অনন্ত গতি পেয়ে যাচ্ছে, যেটা আমার সংক্ষিপ্ত গতির একদম নস্যি হয়ে যাচ্ছে আমরা, যেখানে আমরা অস্তিত্ব থাকছে না। তো এটা কি করতে হবে? সো হ্যাঁ, গতি কমানো। কিভাবে গতি কমাতে পারে? আমি বলবো যে ভবিষ্যৎকে সিকিউর করতে হলে কিছু ডেভেলপমেন্টের গতি কমাতে হবে, কিছু ডেভেলপমেন্টের গতি বাড়াতে হবে, এবং কিছু ডেভেলপমেন্টকে বন্ধ করে দিতে হবে। কিছু ব্যাড ডেভেলপমেন্ট বা এটাকে ডেভেলপমেন্ট বলছেন, কিছু ক্ষতিকে আমার বন্ধ করে দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো তাহলে মানে এই যে মিনিমাইজ করা বা একটা একটা অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট আমার ওয়ার্ল্ডে, তাহলে ইন এ সেন্স আমার হলো গিয়ে একটা গুড ম্যানেজমেন্ট দরকার। এখন তুমি আসলে এই গুড ম্যানেজমেন্টটা খুবই বড়, এত সবচেয়ে বড় চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি, এমন একটা সমস্যা, এটার আসলে সলিউশন মনে হয় না হবে আমরা অ্যাজ দা ওয়ার্ল্ড ইট ইজ, আমরা অ্যাজ ইট ইজ যেটাকে দেখতে পাচ্ছি, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। আইডিয়ালিস্টিক আমরা চিন্তা করতে পারি, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমার কাছেও মনে হয় যে প্র্যাকটিক্যালি আসলে মানুষ ওই অ্যাপ্রোচটা নেবে না। ওই অ্যাপ্রোচ নিবে না কারণ কিছু মানুষ আছে, দেখো কিছু মানুষ, আমি তো বললাম যে কিছু মানুষ আছে যে মানুষরা বেঁচে থাকবে, ওই যে যদি একটা মানে ধরো ওয়ার্ল্ডে বিলিয়নিয়ার আছে ধরলাম 1000 জন, 1000 জনের মধ্যে যদি একটা নারী একটা পুরুষই বেঁচে থাকে, এরপরেও তো সমস্যা নাই। সেটাই মানে পুরা মানব জাতিকে তারা স্যাক্রিফাইস করার জন্য কিন্তু রেডি। রাইট রাইট। মেইন কথা হলো গিয়ে হয়তোবা তাদেরও কারো কারো ড্রিম আছে যে পুরা মানব জাতি ধ্বংস হয়ে যাক, আমরা এখান দিয়ে বাইরে কোনো গ্রহটাও পাওয়া যায় কিনা এগুলো একটু গবেষণা করি, কয়েকজন আমরা চলে যাবো, বাস। এরা 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 এদের মরে এরা মরুক, আমরা কোনো রকম। ইনফ্যাক্ট ধরো সবাই মারা গেল, অনলি জেফ বেজোস বেঁচে থাকলো, তার কিছু ইয়া দেখো নারীরও দরকার নেই, পুরুষ দেখে আর্টিফিশিয়ালি তো মানুষ তৈরি করা সম্ভব, ঠিক না? আর্টিফিশিয়ালি এরকম যদি কিছু ডিএনএ কিছু ইয়া থাকে বা শুক্রাণু ইয়া বা ডিম্বাণু থাকে, সিম্পলি ওইটা দিয়ে তো হচ্ছে করতে পারবে। ওইটা ধরো মার্সে নিয়ে গেল, মার্সে নিয়ে যায়, ওর তো সব ব্যবস্থাপনা আছে, ওখানে সে ইয়ে করতে থাকলো, দুই একটা মানুষের সাথে নিল যারা হচ্ছে যে ওর কাজকর্ম দেখবে, এই সেই, দ্যাটস ইট। তো আসলে they don't care about us, they never cared about us, কারণ আমরা অনেক বেশি, আমরা মানুষের পৃথিবীতে মানুষের অভাব নাই, এটা হচ্ছে যে সবচেয়ে। আর ইভেন আমার কাছে এটাও মনে হচ্ছে যে সাপোজ হোমোডিয়াসের যে ব্যাপারটা, যে ইয়া লিখছে, হ্যাঁ, হোমোডিয়াস হলেও কিছু সংখ্যক মানুষ হোমোডিয়াস হবে, ম্যাক্সিমাম মানুষ হোমোডিয়াস হওয়ার সুযোগই পাবে না। কারণ হ্যাঁ, এটাই আমার মানে ধারণা ছিল। এটা নিয়ে আমরা যে কথা মাঝখান দিয়ে যে আপনাকে একটা প্রস্তাব দিচ্ছিলাম মনে আছে যে 14th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কথা বলছিলাম, বুঝছেন? এই ব্যাপারটা আসছিল, এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম যে হোমোডিয়াস যদি হয় সেক্ষেত্রে সব মানুষ সুযোগ পাবে না, হোমোডিয়াস হবে না, কারণ ইউনিভার্সাল ইনকাম, বেসিক ইনকাম সবাই পাবে, ঠিক আছে, কিন্তু এই নীতি নির্ধারণ তো সবাই করতে পারবে না, কিছু সংখ্যক মানুষ এটা তৈরি করবে যারা হোমোডিয়াস হবে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ তো হবে না, হয়তো স্লেভ হবে। একটা সময় মনে হবে যে এদেরকে ইউনিভার্সাল বেসিক ইনকাম দিয়ে বাঁচায় রাখারই বা কি লাভ, ঠিক আছে? যখন তার কাছে তখন তারা ডিস্ট্রাকশন, যে রোবটের যখন দেখবে যে এদেরকে আসলে মানুষকে আসলে বাঁচায় রেখে লাভ নাই, ঠিক আছে, ইকোসিস্টেমের জন্য এরা সবচেয়ে বেশি ক্ষতি করছে, এদেরকে ভ্যানিশ করে দিচ্ছে, এই ব্যাপারটা এরকম আর কি।
তো ঠিক আছে, আজকে তো অনেকক্ষণ কথা বললাম। হ্যাঁ তো ঠিক আছে, আমরা আমরা শেষ করি। আসলে কথাটা আজকে যথেষ্ট গোছানো ছিল, হুম হুম মোটামুটি সিকোয়েন্স নিয়ে আইছি। তো হুম। এটাও ওই যে ইয়ে করে দিন, আপলোড করে দিন, আমাকে দিন দিন। তো হ্যাঁ ঠিক আচ্ছা আছে, ঠিক ভালো আছে। থাকবেন। আজকে